দৃশ্য চলে যায় বাগানে। ইমনকে মারতে মারতে আধমরা করে ফেলেছে সালমান। রক্তাক্ত শরীর নিয়ে তবুও সে সালমানের সাথে লড়াই করছে। একসময় সালমান হাত দিয়ে ইশারা করতেই সামনে একটা বড় ডেকচি এবং তার নিচে আগুন জ্বলে ওঠে। ইমন পা ঠেলে ঠেলে সালমানের দিকে তেড়ে যাচ্ছে। সালমান হাতের ইশারায় তাকে প্যারালাইজড করে ফেলে। হাত পা মুখ বেঁকে যায় ইমনের। সে ধরাম করে মাটিতে পড়ে যায়। এবার সালমান ভয়ঙ্কর হাসি দিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। সালমান হাত মেলতেই তার হাতে একটা বড় সড়ো কাঁটা চামচ চলে আসে। সালমান নিচে বসে পড়ে। ইমন বাঁকারো মুখ দিয়ে কিছু বলে যাচ্ছে আর ভয়ে কাঁপছে, কিন্তু তার কথা বোবা লোকেদের মতো আওয়াজ হচ্ছে। কিছুই বোঝার উপায় নেই। এবার সালমান ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে কাঁটা চামচ দিয়ে কুমড়া কুরানির মতো কুড়াতে লাগল ইমনের শরীর। ইমন ব্যথা আর যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করছে। সালমান পুরো শরীর কুড়াতে শুরু করে, শুধু মুখটা অক্ষত রাখে যাতে চিনতে অসুবিধা না হয়। এবার পুরো শরীরে জখম করা শেষে সালমান আবার হাত মেলতেই তার হাতে লবণ, মরিচ আর হলুদ চলে আসে। সালমান ভয়ঙ্কর হাসি দিতে দিতে লবণ, মরিচ আর হলুদ ডলে ডলে ইমনের শরীরে মাখাতে থাকে। ইমনের আর্তনাদ পুরো বাগানকে ভৌতিক রূপ দেয়। সালমান এবার তার কাঁচি দিয়ে ইমনের শরীর আলাদা করতে থাকে। গরু কাটার মতো পুরো শরীরের আলাদা আলাদা থান করে নেয়। ইমন ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার সালমান প্রতিটি মাংসের থানকে টুকরো টুকরো করতে থাকে। গরুর মাংস যেভাবে ছোট ছোট পিস করা হয় তেমনি ইমনকে কেটে পিস পিস করে শুধু মাথাটা অক্ষত রেখে দেয়। এবার সে উঠে যায় ডেকচির সামনে। সালমানের মুখে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। এতগুলো নিষ্পাপ প্রাণ হরণকারীর মৃত্যু সে আজ নিশ্চিত করেছে। এই তৃপ্তি তার চোখে মুখে স্পষ্ট। সালমান তেল ডেকচিতে ঢেলে ফোড়ন দেয়। এরপর রান্নার যাবতীয় সব মশলাপাতি দিয়ে বাগার দেয়। এবার সে ইমনের মাংস ডেকচিতে দিয়ে রান্না করা শুরু করে। ডেকচির নিচে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর কাকতারুয়ার মুখে ভয়ঙ্কর হাসি। দৃশ্য ফিরে আসে মাতব্বর বাড়িতে। সেহরিশ বলে, কিন্তু আপনারা যা জেনেছিলেন তা যথার্থ ছিল না আঙ্কেল। ইমন মরেনি, বরং মরেছে আপনার মেজ ভাই মুকুল। আকন্দ শেখ আর্তনাদ করে বলে, কিতা কও বাজান, আমার মুকুল? বলেই তিনি কান্না করতে শুরু করেন। ওয়াসিম তাকে ধরে সামলায়। বাবর আজম বলেন, তুমি কও বাজান, কি কি দেখছো সব আমগো কও, নইলে তো বুঝবার পারুম না। সেহরিশ বলে, আপনি যেদিন মুখলেসকে আংটি আর টাকা দিয়ে ইমনকে মারার জন্য হুকুম দিলেন, ওই দিন মুখলেস বিশ্বাসঘাতকতা করেছিল আপনার সাথে, কারণ সে ছিল ইমনের সাথের লোক। ইমন তার সব অপকর্মে মুখলেসকে সাথে রাখত। মুখলেস যখন ইমনকে সব বলে দেয় তখন ইমন রেগে যায় আপনার ওপর এবং সে আপনাকে শিক্ষা দেওয়ার কথা বলে। কিন্তু মুখলেস বলে, কিন্তু মুকুল সাপ থাকতে আপনি পাইবেন না ওস্তাদ। ইমন বলে, দরকার হইলেই ওই মুকুল রেও রাস্তা থেকে সরাই দিয়াম। তারা সেখানে প্ল্যান করে কিভাবে আপনাকে শিক্ষা দেওয়া যায়। ওই দিন রাতে সালেহা বানু মানে আপনার মেজ ভাই মুকুল শেখের স্ত্রী সে ইমনের ঘরে আসে। মুকুল শেখ ওই দিন রাতে বাড়িতে আসতে দেরি করছিল আর সেই সুযোগে সালেহা কাজে লাগায়। সালেহা বানু আর ইমনের একটা অবৈধ সম্পর্ক সে মুকুলের বিয়ের পর থেকেই গড়ে ওঠে। এমনকি আপনি জেনে অবাক হবেন, হানিফ মুকুলের ছেলে নয়, সে হলো ইমনের সন্তান। পরকীয়া আর অবৈধ মেলামেশার ফল ছিল হানিফ ছেলেটা। আকন্দ শেখ যেন একটার পর একটা মানসিক আঘাত পেয়েই যাচ্ছিলেন। তিনি এবার শরীরের ভার ওয়াসিমের ওপর ফেলে দিলেন। ওয়াসিম তাকে পাশের টেবিলে থাকা পানি পান করায়। পানি পান করে তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, এই জন্য আমি চিন্তা করে পাইতাম না, আমার মুকুল সান্দের লাহানা ছিল। তার ব্যবহার, আদব, খাসিলত সব ভালো আসিল। গ্রামে একখান ভালা পোলা আসিল, সকলে সম্মান করত। আর হেই মুকুলের ঘরে হানিফের লাহান একটা নেশাখোর জন্মাইছে। এইটা দেখে আমি আশ্চর্য হইতাম, কিন্তু আমি আজকে জানতে পারলাম সালেহা বানু আমার মুকুলের না, ইমনের পোলা জন্ম দিছে। বলেই আবারও হুহু করে কেঁদে ফেলেন আকন্দ শেখ। বাবর আজম বলেন, কান্দেন না ভাই সাহেব, শান্ত হন আমনে। আর বাপজান তুমি কও এরপরে কিতা হইল? সেহরিশ আবার বলা শুরু করে। তো সালেহা বানু সুযোগ বুঝে ইমনের ঘরে চলে আসেন। এরপর ইমন আর তিনি খারাপ কাজে লিপ্ত হন। সালেহা বানু কাজ শেষ করে তড়িঘড়ি করে ইমনের ঘর থেকে বেরোচ্ছিলেন। তখনই তাকে দেখে ফেলে হায়দারের বউ আকবরী। সে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল, কিন্তু সালেহাকে ইমনের ঘর থেকে বের হতে দেখে সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এত রাইতে এই ঘরে কি করেন ভাবি সাহেব? সালেহা আমতা আমতা করে। আকবরী তাকে জেরা তদবির করতে থাকে। তখন সালেহা শয়তানি হাসি দিয়ে বলে, আকবরী, ইমনের কিতা হয়ে গেছে তারে দেখতে আইছিলাম, তুই বিশ্বাস না করলে আয় নিজে দেখা নিবি। আকবরী বলে, কিতা কইন ভাবি সাহেব, ছোট ভাইয়ের কিতা হইছে? আয় বিচ্চা আয় দেখা যাবইন।
আকবরীও অতশত না বুঝে সালেহার সাথে ইমনের ঘরে চলে যায়। ইমনের ঘরে ঢুকতে সালেহা দরজা লাগিয়ে দেয়। ইমন ও আকবরী আর সালেহাকে দেখে বিছানা ছেড়ে উঠে বসে বলে, তোমরা এখানো? সালেহা বলে, আমি তোমার ঘরে কেন আইছি এটা তারে বুঝাই দাও দেওরা। ইমনের মুখে শয়তানি হাসি ফুটে। সে বলে, ও এর লাইগা, বলেই সে বিছানা থেকে উঠে আকবরীর দিকে এগোতে থাকে। আকবরী পেছাতে পেছাতে বলে, আপনি আমার ধারে আইবেন না ছোট ভাই, আমি কিন্তু সিক্কুর দিয়াম। ইমন বলে, হাসানি তাইলে দে দেখি। আকবরী ভয়ে চিৎকার দিতে গেলে ইমন দৌড়ে এসে তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। সালেহা তার 2 হাত চেপে ধরে। ইমন হিংস্র হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়ে আকবরীর ওপর। এই বর্বরতা চলে ঘণ্টাখানেক। আকবরী অজ্ঞান হয়ে যায়। এরপর ইমন বলে, এরে বাঁচায় রাখলে বিপদ, তুমি থাকো, আমি মুখলেসরে লয়ে আহি। ইমন মুখলেসকে ডেকে এনে এরপর মুখলেস আকবরীকে এমন অবস্থায় দেখে বলে, ওস্তাদ আপনি একলাই মজা লইলেন, এই সেলার কথাটা একবারও ভাবলেন না? ইমন বলে, মজা কর মজা চাহ। এরপর অজ্ঞান আকবরীর ওপর নির্মম নির্যাতন চালায় মুখলেস। একসময় নাকমুখ দিয়ে আকবরীর রক্ত বেরোতে থাকে। সারা শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন ফুটে রয়। মুখলেস ইমনকে জানালে সে বলে, এরে গলা টিপা মাইরা ফেল। মুখলেস কথা মতো আকবরীকে গলা টিপে হত্যা করে। আর এই দৃশ্য দরজার সামনে থেকে দেখে ফেলে মুকুল। সে বাড়ি ফিরে ঘরে সালেহাকে না পেয়ে খুঁজতে বেরিয়েছিল। ইমনের ঘরের দরজা ভিড়ানো দেখে তার ভয় হয়, সালেহা কোনো বিপদে নয় তো। কিন্তু যখন সে দরজার সামনে আসে সে দেখে মুখলেস আকবরীকে গলা টিপে হত্যা করেছে। তার পাশেই দাঁড়িয়ে আছে সালেহা আর ইমন। মুকুল নিজের রাগ সংবরণ করতে না পেরে দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করে মুখলেসের কলার চেপে ধরে। এরপর রাগে গজগজ করতে করতে বলে, তুই আকবরীরে কেন মারলি? আর ইমন তুই কেন মারলি ওরে? সালেহা তুমি এহানো কিতা করো? সালেহা মুকুলকে দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ইমন বলে, ভাইজান শান্ত হন, আমনে একটা ভুল হয়ে গেছে, আমনে আমগো কথাটা শুনেন আগে। কিন্তু মুকুল কোনো কথা না শুনেই তাদের উপর চড়াও হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মুকুল আহ করে মেঝেতে লুটিয়ে পড়ে। সালেহার হাতে পিতলের জগ। সে জগ দিয়ে পরপর মুকুলের মাথায় আঘাত করতে থাকে। একসময় মুকুলের মাথা মুখ সব থেতলে যায়। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বলে রাখা ভালো, ইমনের ঘরটা একেবারে বাড়ির উত্তরের সীমানায়, আর আকন্দ শেখ দক্ষিণের সীমানায়, আর মুকুল শেখ মাঝ বরাবর থাকতেন। আর বাড়িটা বিশাল বড় জায়গা জুড়ে। ঘরগুলো একটা থেকে আরেকটা দূরত্ব আছে, তাই আওয়াজ হলেও সেটা বাড়ির অন্য কেউ শুনতে পায় না। মুকুল আর আকবরের লাশ এবার ঠিকানা লাগানোর জন্য ইমন আর মুখলেস প্ল্যান করে। সালেহাকে ঘরে চলে যেতে বলে তারা। সে চলে গেলে ইমন বলে, তরে বড় ভাই যেমনে কইছিল আমারে মাইরা কাকতারুয়ার নিচে হালায় থুইতে, অমনি মেজো ভাইদের থুইয়া আমো, কিন্তু এখন না, 5 দিন পরে। মুখলেস বলে, আর আকবরের লাশ কিতা করবা মোস্তাদ? আকবরের লাশ খাড়া, এক কাজ করি, একটা সিডি লেখমু এখানে। আকবরীরে লইয়া মুকুল পলাইছে লেখা দিমু। বড় ভাই যখন এই লজ্জা সামলাইতে পারত না তখন আমি গা ঢাকা দিয়াম, আর এরপর তুই মেজো ভাইয়ের লাশটা ফালাবি। ঠিক আছে ওস্তাদ, কিন্তু এই লাশগুলান কই রাখবাম, আর আকবরের লাশ কিতা করবেন? ইমন বলে, খাড়া, বলেই সে তার শার্ট প্যান্ট মুকুলকে পরিয়ে দিয়ে বলে, তুই লাশ একটা উডা, আমি একটা উডামু। বলেই মুখলেস আকবরীকে উঠায় আর ইমন মুকুলকে উঠায়। এরপর তারা লাশ দুটো ভাড়াল ঘরে নিয়ে যায়। এই ভাড়াল ঘরে তেমন কেউ আসে না, খালি পড়ে আছে, তাই সন্দেহ হবে না বলে এখানে ইমনের লাশ লুকিয়ে রাখে। এরপর আকবরের লাশ নিয়ে তারা কি করবে এই চিন্তা করতে থাকে। হঠাৎ ইমন একটা বুদ্ধি বার করে। সে মুখলেসকে বলে, হুন, একটা বুদ্ধি পাইছি। কিতা ওস্তাদ? হুনসি মাইনসের শরীরে চোখ, কলজা, কিডনি এগুলান মরার পরও ভালা থাহে, এগুলান পাচার করন যায়, আর মাইনসের কঙ্কালও বেচন যায়। এক কাম করি, আকবরের শরীরটা কোনো লাশ কাটা ঘরে লইয়া যায়। এরপর মুখলেস আর ইমন ওই রাতেই পাশের গ্রামের হাসপাতালে ডোমকে টাকা খাইয়ে আকবরের শরীরের অঙ্গগুলো বের করে আনে। তখন তারা ডোমের থেকে আরও জানতে পারে ওই হাসপাতালে এগুলো পাচার করা হয়। তারা চাইলে এই হাসপাতালে বেচতে পারবে। মুখলেস আর ইমন হাতে আসমান পেয়ে যায়। তারা আকবরের অঙ্গগুলো বেচে দেয়। এরপর কঙ্কাল বের করার জন্য তখন কেমিক্যাল আছে, তারা জানত না। তাই তারা গরম পানিতে জাল দিয়ে আকবরের শরীর থেকে মাংস খুলে নেয় আর কঙ্কালটি বেচে দেয়। পরদিন সকালে হায়দার যখন আকবরীকে না পেয়ে বাড়ি মাথায় ওঠায় তখন সালেহাও কান্না করে বলেন, রাতে ঘুমিয়েছিল কিন্তু সকালে উঠে মুকুলকে পায়নি, একটা চিঠি পেয়েছে। এরপর আপনি চিঠিটা পড়ে শোনালে হায়দার বিশ্বাস করে না, কিন্তু অনেক খুঁজেও যখন আকবরী আর মুকুলকে পাওয়া যায় না তখন বিশ্বাস করতে বাধ্য হন আপনারা সবাই। এরপর আপনারা যখন লজ্জায় মুখ দেখাতে পারছিলেন না তখন ইমন তার দ্বিতীয় চাল চালে। এই ঘটনার 2 দিনের মাথায় সে অন্য গ্রামে গা ঢাকা দেয় আর মুখলেসকে সব বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। 5 দিন পর যথারীতি কাকতারুয়ার নিচে লাশ পাওয়া যায়।
5 দিন হয়ে যাওয়ার কারণে লাশটি পচে গিয়েছিল, আর মুখ থেতলে যাওয়ার কারণে চেনার উপায় ছিল না। মুকুল আর ইমন প্রায় একই দেখতে ছিল। তারা দুজনের শারীরিক গঠনও এক, শুধু চেহারা ভিন্ন। তাই আপনি লাশ দেখে বুঝলেন এটা ইমনের লাশ, তবে আপনি কাউকে বুঝতে দিলেন না। থানার বড়বাবুকে অনেক আগে থেকে ইমন হাত করে রেখেছিল। সে সময়ে টাকা খাইয়ে সব আইনি বিপদ থেকে রক্ষা পেত বড়বাবুর উসিলায়, তাই এই বিষয়েও তার তেমন কোনো কষ্ট পোহাতে হয়নি। বড়বাবুকে মুকলেস টাকা দিয়ে বলেছিল এটা ইমনের লাশ বলে চালিয়ে দিতে। এরপর বড়বাবু ইমনের লাশ বলাতে আপনি আশ্বস্ত হয়ে যান। কিন্তু বিপত্তি বাছে এর কিছুদিন পর থেকে, যখন ইমনের ভূত সেজে কাকতারুয়া গ্রামে শিকার করতে থাকে। আসলে ওটা ইমনেরই কাজ ছিল। তাকে সহায়তা করত মুকলেস। তারা ধর্ষণ করে হত্যা করত মেয়েদের। এরপর কবর থেকে লাশ উঠিয়ে সেগুলো পাশের গ্রামে নিয়ে গিয়ে অঙ্গ আর কঙ্কালগুলো বেচে দিত। ততদিনে তারা কেমিক্যালের ব্যবহারও শিখে যায়, তাই আর অসুবিধা হচ্ছিল না। মুকলেস কাকতারুয়া সেজে গ্রামের মানুষদের ভয় দেখাত, যাতে সবাই এটা বিশ্বাস করে আসলেই কাকতারুয়ার মধ্যে ইমনের ভূত। এভাবেই চলতে থাকে তার তাণ্ডব। কিন্তু এসবের শেষ নিকটে এসে পড়েছিল। তার চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল এই গ্রামের মানুষের জন্য। দৃশ্য চলে যায় গাছ বাগানে। ডেকচির নিচে আগুন নিভে এসেছে। ডেকচির ঢাকনার ফাঁক গলিয়ে ধোঁয়া বের হচ্ছে। এবার সালমান ইমনের কাটা মাথাটি ডেকচির ঢাকনার উপরে বসিয়ে রাখে। ইমনের কাটা মাথায় আতঙ্কের ছাপ স্পষ্ট, চোখ দুটো বড় বড় করে খোলা, জিহ্বা বের করে কামড় পড়েছে তাতে। এদিকে এতক্ষণ আড়ি পেতে সব শুনছিল সালেহা। তার এবার ভয় ধরে যায়। সে তার ঘরে ছুটে গিয়ে কাপড়ের পুটলি বেঁধে ঘুমটা টেনে ঘরের পেছনের দুয়ার দিয়ে পালিয়ে যায়। সব শুনে বনে বসে আছেন আকন্দ শেখ, বাবর আজম এবং ওয়াসিম। আকন্দ শেখ বলেন, আমার নিষ্পাপ বাইডারে মারছে ইমন আর ওই সালেহা মিল্লা, আমি অগো সারাম না। সেহরিশ বলে, শান্ত হন আঙ্কেল, এখনও আরো অনেক কিছু জানা বাকি আপনাদের। বাবর আজম বলেন, হ বাজান, কও তুমি। সেহরিশ বলে, গ্রামে যখন কাকতারুয়ার বিভীষিকায় ডুবেছিল তখন আরেকটা খুন হয় নিশির। নিশি মেয়েটিকেও নির্যাতন করে মারা হয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামে পাহারা বসানো হবে, কিন্তু কেউ ভয়ে রাজি হচ্ছিল না পাহারাদার হওয়ার জন্য। সেখানে একটা সাহসী ছেলে ছিল, সালমান। সে হাত উঠায়। এরপর শুরু হয় গ্রামে পাহারা দেওয়া। কিন্তু এর আগেও যতবার পাহারা বসেছে ততবারই ইমন আর মুখলেস পাহারাদারদের মধ্যে একজনকে মেরে সবার ভেতরে ভয় ঢুকিয়ে দিত, আর তাই কেউ ভয়ে পাহারা দিতে চাইত না। ওই দিনও কাশেম নামের ব্যক্তিটি পাহারা দিতে দিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে একটা ঝোপের আড়ালে যায়, আর তখনই ইমন আর মুখলেস তার মুখে অজ্ঞান হওয়ার স্প্রে করে দেন। এই স্প্রে এতটাই স্ট্রং ছিল যে 24 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। মুখলেস আর ইমন এবার হাসপাতাল থেকে চুরি করা মেডিকেল কাশেমের মুখে হা করিয়ে ঢেলে দেন, যা ছিল বিষাক্ত। এটি খেলে মানুষের মৃত্যু নিশ্চিত, তবে এর প্রতিক্রিয়া শরীরে মিলবে না। কাশেমের মৃত্যুর পর পাহারা থেমে গেলেও সালমান ছেলেটা হার মানেনি। সে তার নিজের মতো অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল। একদিন সে চাদর মুড়ি দেওয়া একটা লোককে বাবর আজমের আখ ক্ষেতের ভেতরে প্রবেশ করতে দেখে, যে মূলত ছিল মুখলেস। সে পিছু নেয় তার। ওই দিন ইমন আর মুখলেস তাদের আলোচনা করছিল। তারা সালমানকে দেখে মেরে ফেলতে চায়, কিন্তু ততক্ষণে সাব্বির আর কিছু মানুষ সেখানে উপস্থিত হয়। তখন সালমান প্রাণে বাঁচে। কিন্তু ইমনের নজর তার উপর পড়ে গিয়েছিল। সে মুখলেসকে বলে, এই পোলারে জ্যামতে হয়, রাস্তাতন সরাইতে হইব। এরপর দিন সালমান দিনের বেলা আখ খেতে কৌতূহল বশত যায় সাব্বিরকে নিয়ে। তখন সে মুখলেসের সে আংটি পায়, যা গতরাতে মুখলেসের হাত থেকে অসাবধানতা বশত পড়ে গিয়েছিল। সালমান সেটি বাড়ি নিয়ে আসে এবং তদন্ত শুরু করে। পরে তার মনে পড়ে এটি মুখলেসের হাতে দেখেছিল, কিন্তু মুখলেস গ্রামের সাদাসিধা চরিত্রের, আর সালমানকেও রাস্তাঘাটে পেলে টুকটাক কথা বলতো। ভালোই ছিল সবার চোখে, তাই সালমান ওকে সন্দেহ করেও না। কিন্তু সালমান ছেলেটা এটা বুঝে গিয়েছিল এই কাকতারুয়া কোনো ভূত না, এটি মানুষ। সেজন্য সে তার অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো। রাত হলে একা একা গ্রামে ঘুরে বেড়াতে লাগলো। আর এতে করে সমস্যা হচ্ছিল মুখলেস আর ইমনের, তাই তারা প্ল্যান করেছিল তাকে মেরে ফেলার। এর মধ্যে একদিন আপনি হানিফকে নেশা করতে দেখে মারধর করেন। সে দৃশ্য আড়ালে লুকিয়ে দেখেছিল ইমন, আর রাগে গজগজ করছিল সে। হানিফের আপনার প্রতি রাগ ক্ষোভ ছিল খুব বেশি, যা সে প্রকাশ করত না। এর মধ্যে আপনার মেয়ে হাবিবার সাথে সালমান ছেলেটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এইসব সবার আগে মুখলেস লক্ষ্য করে। সে ওই দিন কবিতাকে বলেছিল হানিফকে গিয়ে যেন ওদের সম্পর্কের কথা বলে দেয়। কবিতা মেয়েটি কিছুই না বুঝে হানিফকে সব জানালে কলেজে সে সালমানকে মারধর করে। এরপর বাড়ি ফিরে সে আপনাকে মিথ্যা বলে যে সালমান হাবিবার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। ওটা সে আপনার উপর রাগ, এবং সালমানকে সে দেখতে পারত না। এজন্য এই দুটা মিলেই সে এমন করেছিল।
আপনিও তাকে বিশ্বাস করে সালমানকে এনে মারধর করেন, নিরীহ নিষ্পাপ ছেলেটাকে রক্তাক্ত করেন। এরপর যখন সে বাড়ি ফিরে তখন তার আড়ালে তার খাটের নিচে লুকিয়েছিল ইমন। সে লুকিয়ে পড়লে ইমন দরজা খুলে মুখলেসকে ভেতরে এনে তারা দুজনে ছেলেটিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যাতে সবাই মনে করে এটা আত্মহত্যা ছিল। সালমানের শোকে তার পিতাও ওই দিনই গত হন, মাথা পাগল হয়ে যান, ছোট বোন অসহায় হয়, আর আপনার মেয়ে হাবিবা অসুস্থ হয়ে পড়ে। হানিফের একটা ভুলের জন্য কতটা মানুষের জীবন তছনছ হয়ে যায়। আপনারও দোষ ছিল, আপনি বাছবিচার না করেই নিরীহ একটা মানুষের উপর জুলুম করলেন। একটা পরিবার ধ্বংস হয়ে গেল নিমিষেই আপনার একটা ভুল সিদ্ধান্তে। ওয়াসিম বলে, রাগের বশীভূত হয়ে সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্তটি নেওয়ার পর আমাদের হুঁশ ফিরে। যখন হুঁশ ফিরে তখন আর শয্যাবার সুযোগ থাকে না। আকন্ত শেখ জোরে কাঁদতে লাগলেন। বাবর আজমের চোখেও পানি, ওয়াসিমের চোখেও পানি। ময়নামতি, হাবিবা আর অধরা ঘরের বাইরে দাঁড়িয়ে তারাও শুনছেন, তাদের চোখেও পানি অনবরত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। অধরা আপন মনে বিড়বিড় করে সালমানের উদ্দেশ্যে বলে ওঠে, যে তোমাকে হারিয়েছে সেই জানে তোমাকে হারানোর মর্ম, আর যাকে তুমি হারিয়েছ সে চিনেছে বেদনার রং নীলবর্ণ। এদিকে সালেহা দৌড়াতে দৌড়াতে আখ ক্ষেত পেরিয়ে বাগানে প্রবেশ করেছে। বাগানে প্রবেশ করতে মাংসের গন্ধে সে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। দূরে অল্প অল্প আগুন জ্বলছে দেখে সে ধীর পায়ে এগিয়ে যায়। কিছুটা যেতেই সে বুঝে একটা ডেচকি বসানো, তার নিচেই অল্প অল্প আগুন জ্বলছে। সে চিন্তা করে, এই ঘন বাগানে রাতের বেলা কে রান্না চাপিয়েছে, কেন চাপিয়েছে? সে এগোতে থাকে সেদিকে। মাংসের ঘ্রাণে তার ক্ষুধা পেয়ে যায়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সে এগোতে থাকে। নিকটে আসতেই সে গগন বিদারী এক চিৎকার দেয়। সালেহা ভয়ে থরথর করে কাঁপছে। ডেচকির ঢাকনার উপরে একটা কাটা মাথা, আর এই মাথাটা আর কারো নয়, ইমনের। সালেহা কান্না করতে থাকে জোরে জোরে। সে এখন কি করবে? তখনই ডেকচির অপর পাশ থেকে কাকতারুয়াটি দাঁড়িয়ে বলে, চাচি, খিদা পাইছে? বিরাট সুগন্ধি বাড়িতেছে, তাই না? কেডা তুমি? আর ইমনেরে এমনে মারলে কে রে? চাচি, আমি সালমান, হাবিবার প্রেমিক। সালমান, তুমি তো মইরা গেছো? হ চাচি, মইরাই তো গেছি, কিন্তু আমার একলা ভালো লাগতেছিল না, তাই আমনে গণিতে আইলাম। ও কি ক বাজান, আমার লগে মস্করা করতেছো তাই না? না চাচি, মৃত ব্যক্তিরা মস্করা করে না। ও বাপ, আমারে মাইরো না, আমার যাইতে দাও, আমি কাউরে কিচ্ছু কমো না, এই হান্তুন জামুগা। না চাচি, তা তো হয় না। আপনি যে একটা পাপী, নিজের স্বামীরে নিজ হাতে হত্যা করছেন, পরক্রিয়া করে জন্ম দিয়েছেন জারজ সন্তান। আপনি এখনও ওই ইমনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন, তাই তো রাতের আধারে ইমনের সাথে আখ খেতে সময় কাটাতে আসতেন। এ থেকে আমরা বুঝতে পারি, ওই দিন রাতে মাতব্বর বাড়িতে যে মহিলাকে ঢুকতে দেখা গিয়েছিল তিনি সালেহা বানু। আপনি একটা পাপী, আর পাপীদের একটাই সাজা, মৃত্যু। জানেন চাচি, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, আর তার চেয়েও বেশি নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলা। আপনি কখনো এই নিষ্ঠুর মানুষগুলোকে চিনতে পারবেন না। আপনি দেখবেন আপনার সামনে তারা দেবতুল্য, কিন্তু আড়ালে তারা অসুরের চেয়েও ভয়ঙ্কর। আর আপনি সেই অসুর ছিলেন মুকুল চাচার পৃথিবীতে, যাকে তিনি নিজের অস্তিত্ব মনে করতেন। আপনি কি করলেন? এই পৃথিবী থেকে তারই অস্তিত্ব মুছে দিলেন। সালেহা হাউমাউ করে কেঁদে বলে, আমি ভুল করে ফেলছি, এখন বুঝতে পারছি আমার ভুল, আমারে মাফ করে দাও। মাফ আমার কাছে নয়, মুকুল চাচার কাছে চাওয়া উচিত, কিন্তু আফসোস, তাকে আপনি এই পৃথিবীতে বাঁচতে দেননি, তাই আপনার মাফ চাওয়া হচ্ছে না। আমার ছেড়ে দাও বাপ, আমি ভুল করছি, আমি ভালো হয়ে যাবো। ঠিক আছে চাচি, এক শর্তে মাফ করতে রাজি। কি শর্ত বাপ, কও, আমি রাজি। সালমান ডেকচির ঢাকনা খুলে বলে, এই মাংস খেতে হবে আপনার। সালেহার পেট গুলিয়ে আসে। সে বলে, বাপ, আমার এত বড় শাস্তি দিও না, আমার মাফ করে দাও। না চাচি, মাংস না খেলে আপনাকে মাফ করা হবে না। সালেহা নিজের জীবন বাঁচাতে বলে, ঠিক আছে, আমি খাইতেছি। সালেহা ডেকচির ভেতরে হাত দিয়ে মাংস তুলে খেতে শুরু করে। তার পেট গুলিয়ে বমি আসতে নেয়, কিন্তু সালমানের চোখ রাঙানি দিতেই সে বমি গিলে নেয়, আবারও মাংস খেতে শুরু করে। খাওয়া শেষে সে বলে, আর খাইতে পারুম না বাপ, আমার এবার যাইতে দাও, মাফ করে দাও আমারে। সালমান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, ঠিক আছে চাচি, যান, মাফ করে দিলাম। সত্যই? হ চাচি, সত্যি। সালেহা জীবন ফিরে পেয়ে বাগানের অন্যদিকে দৌড় দেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যায়, সে গলা সমান মাটির নিচে পড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে পেছনে তাকায়। সালমান ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে, তোদের মতো পাপীকে মাফ দেওয়ার আশ্বাস দেওয়া যায়, কিন্তু মাফ করা যায় না। তোর পাপের একমাত্র শাস্তি মৃত্যু। বলেই সজোরে মাটি চেপে ধরে সালেহাকে। সালেহার এক পাঁজর আরেক পাঁজরের ভেতরে প্রবেশ করে। নাড়ি ভুড়ি, মাংস, হাড্ডি সব দুমড়ে মুচড়ে যায়। সালেহার শরীর মাটির চাপা খেয়ে থেতলে যায়। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাটির ভেতরে তার শরীর পড়ে রয়, কেবল মাথাটা মাটির উপরে।
দেখে মনে হচ্ছে কেউ গলা সমান তাকে মাটিতে পুঁতে রেখেছে। আপনি এর চেয়েও ভয়ঙ্কর মৃত্যু ডিজার্ভ করেন চাচি, কিন্তু আমি সালমান কখনো কোনো মহিলার গায়ে হাত উঠাইনি। আপনার কপাল ভালো, একটা সহজ মৃত্যু উপহার দিলাম আপনাকে। জানো পৃথিবী, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার আপনজন। যাদেরকে তুমি তোমার অস্তিত্ব মনে করো, তারাই একদিন তোমার অস্তিত্বকে পৃথিবী থেকে মুছে দিবে। এরপর সালমান আকাশের দিকে তাকিয়ে বলে, আমার প্রতিশোধ পূর্ণ হলো তবে। দৃশ্য চলে যায় পুলিশ কোয়ার্টারে। দরজায় ঠকঠক আওয়াজে মেহেদী দরজা খুলে দিতেই আশিককে দেখতে পেয়ে বলে, কি খবর এনেছ? আশিক বলে, স্যার, বড় সাহেব বাবর আজম আর ওয়াসিমরে নিয়া ওই তান্ত্রিক বাবু ঘরের ভেতর গেছে গা, তাই আর কিছু জানবার পারি নাই। তয় আইবার সময় ওই কাকতারুয়ারে বড় জমিনটার উপরে দেখি নাই। মেহেদী কিছু চিন্তা করে বলেন, আজকে জানি কার দিন ফুরিয়ে এসেছে, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যাও, আর কোনো খবর পেলে আমাকে জানাবে। আশিক চলে যেতেই মেহেদী দরজা বন্ধ করে দেন। মেহেদী গ্রামে আসার পরপরই আশিককে তার লিঙ্ক হিসাবে কাজে লাগায়। ওই দিন মেহেদী কাকতারুয়া যেখানে যাওয়ার আগে দরজায় কড়া নেড়েছিল আশিক। এমনকি আশিককে রাতের আধারে গ্রামে খবর রাখতে বলেছিল মেহেদী। ওই দিন যখন হানিফের খুন হয় তখন তার নিজ চোখে লুকিয়ে লুকিয়ে দেখছিল আশিক। আশিক লোকটা মনের ভালো। সে বিশ্বাস করে আগের কাকতারুয়া মানুষ হলেও এখনকার কাকতারুয়াটি মানুষ নয়। এর বিভিন্ন কারণ আছে, যেমন সে বেছে বেছে সব অপরাধীকেই মারে, কিন্তু আগে তেমন ছিল না। আর সবচেয়ে বড় কথা, সে যদি ভালো মানুষ মারত, তাহলে আশিক যে রাতের বেলা গ্রামে নজরদারি করে তারে কেন মারল না? এইসব ভেবে আশিক মনে করে কোনো ভালো মানুষই আত্মারূপে ফিরে এসেছে কাকতারুয়ার বেশে। তাই ওই দিন আনমনেই তার মুখ দিয়ে দুটো লাইন বের হয়, আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের চেয়েও ভয়ঙ্কর। দৃশ্য ফিরে আসে মাতব্বর বাড়িতে। আকন্দ শেখ অনুশোচনায় ভুগতে লাগলেন। তিনি সমানে কান্না করে চলেছেন। ওয়াসিম বলে, এরপর কি হয়েছিল সেহরিশ? এরপর গ্রামে আবারও ইমন আর মোকলেসের পাপের রাজত্ব চলতে লাগলো। এর মধ্যে কবিতার সাথে হানিফের সম্পর্ক ছিল। সে একদিন কলেজ থেকে ফেরার পথে কবিতাকে নিয়ে চলে যায় আখ ক্ষেতের পেছনের দিকে একটা ফার্মের ওখানে। কবিতাকে বলে তার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, কিন্তু বোকা মেয়েটি জানত না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল। যখন কবিতাকে নিয়ে সে ফার্মে পৌঁছায় তখন ফার্মের ভেতর থেকে একে একে হানিফের বন্ধুরা বেরিয়ে আসতে থাকে। কবিতা ভয় পেয়ে হানিফের হাত জড়িয়ে ধরে, কিন্তু সে বুঝতে পারেনি বিশ্বস্ততার হাত ভেবে যেই হাত সে আঁকড়ে ধরেছিল সেই হাতেই তার ইজ্জত হরণ হবে। কবিতাকে তারা ওই দিন ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল। এরপর নির্মমভাবে হত্যা করে কাকতারুয়া নিচে ফেলে রাখে। আর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো এই ভেবে নেয় এটা কাকতারুয়া ভূতের কাজ। এভাবে কেটে যায় 1 বছর। রুকসানা মেয়েটি ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। তার উপর ফুলওয়ারা বেগমের পাগলামো সব সামলাতে সামলাতে সে ভেঙে পড়েছিল। একদিন সে দোকানে কাজ করার সময় পাশের দোকানে একদল লোকের কথাবার্তা শুনতে পায়। তারা আঘড়ি বাবা নামের অলৌকিক শক্তিধর কারো কথা বলা বলে করেছিল। তার নাকি অনেক ক্ষমতা, সে মরা মানুষকেও ফিরিয়ে আনতে পারে। মেয়েটি এইসব কানে তুলে না, কারণ এইসব কুসংস্কার সে বিশ্বাস করত না। কিন্তু বাড়ি ফেরার পথে এক বুড়ো ঢ্যামনা লোক মেয়েটির সাথে খারাপ আচরণ করে। তখন সে অনেক ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই পৃথিবীতে পুরুষ মানুষ ব্যতীত মেয়েদের সুরক্ষা দেওয়ার আর কেউ নেই। বাবা ভাই থাকলে আজ তাকে মানুষের এত খারাপ আচরণ সহ্য করা লাগতো না। এভাবে কেটে যায় কয়েকটা দিন। একদিন রুকসানা আর সহ্য করতে না পেরে ওই আখড়ি বাবার ঠিকানা জোগাড় করে লুকিয়ে তার কাছে চলে যায়। আমরা চলে যাব ফ্ল্যাশব্যাকে। রুকু মুখে কাপড় চেপে রেখে একটা গলি দিয়ে ঢুকে যায়। এরপর গলির শেষ মাথায় শ্মশানের পেছনে একটা ঝুপড়ি ঘরের ভেতরে প্রবেশ করে। ঝুপড়ির ভেতরে ধোঁয়ায় পরিপূর্ণ আর কালো শাড়ি পরা মহিলাগুলো মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে। দেখতে ভয়ঙ্কর লাগছে খুব। রুকু এগিয়ে যেতেই দেখতে পায় মাটিতে আসন পেতে একজন ভয়ঙ্কর দেখতে লোক বসে আছেন। সে বুঝতে পারে ইনি হয়তো সে আঘড়ি বাবা। আঘড়ি তাকে দেখেই বলেন, তুই যে পথে এসেছিস এটা ভয়ঙ্কর আর বিপজ্জনক, তুই ফিরে যা। রুকু অবাক হয়, লোকটা কিছু না বলতেই কিভাবে সব বুঝে নিল। রুকসানা ভয় পেলেও সে মাটিতে বসে কান্না করে বলে, আমাকে ফিরিয়ে দেবেন না বাবা, আমি অসহায় হয়ে এখানে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না। তখন আঘড়ি বলেন, ঠিক আছে, কিন্তু এর কঠিন মূল্য চুকাতে হবে তোকে। পারবি তুই? হ্যাঁ বাবা, পারবো আমি। আমার ভাইয়ের জন্য আমি সব পারবো। দেখ মেয়ে, তোর কিন্তু জীবনও যেতে পারে। আমার জীবন চলে গেলে চলে যাক, তবুও আমার ভাইয়াকে ফিরিয়ে আনুন। আঘড়ি বললেন, তাহলে ঠিক আছে, আমাকে একটা কালো পাঠা কিনে দিবি আর কিছু তন্ত্র সাধনার সামগ্রী। আচ্ছা বাবা, ঠিক আছে, যা, চলে যা, খবরদার পেছনে ফিরে তাকাবি না। রুকসানা আঘড়ির কথা মতো চলে যায়। পরদিন সে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসে।
এরপর অনেক দিন কেটে গেলেও সালমান ফিরে আসে না। রুকসানা মেয়েটিও মনে করে আখরি লোকটা ভণ্ড, আমরা ফিরে আসব বর্তমানে। সেহরিশ বলতে থাকে, কেটে যায় আরও 1 বছর। রুকসানা ভুলেই গেছে সেই ঘটনা। একদিন সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে বাসঝাড়ের ওখানে কাকতারুয়াকে দেখে সে এগিয়ে গেলে সালমান দৃশ্যমান হয়। প্রিয় ভাইকে ফিরে পেয়ে মেয়েটি অনেক খুশি হয়। সে সালমানকে বলে বাড়ি ফিরতে, কিন্তু সে জানায় তাদের বাড়ি এবং মাতব্বর বাড়িতে সে ঢোকার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এরপর থেকে গ্রামে শুরু হয় প্রতিশোধের খেলা। থানার বড়বাবু মেম্বার থেকে শুরু করে এই পর্যন্ত যত খুন হয়েছে সব সালমান করেছে এবং সে প্রতিশোধ পূরণের আগে থামবেও না। আকন্দ শেখ আর বাবর শেখ অবাক হয়ে তাকিয়ে আছেন। ওয়াসিম বলে, সেহরিশ রুকু যে এই ভুলটা করেছে এর পরিণাম ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন কি হবে? এর শেষ কোথায়? রুকু কোনো বিপদে না পড়ে ওই আখরই বলেছিল কঠিন মূল্য চুকাতে হবে। সেটা কি? সেহরিশ বলে, তা এখনও আমি জানতে পারিনি। ওই আখরই অনেক শক্তিশালী, সে ত্রিকালের ভক্ত। তার মস্তিষ্ক পড়ার ক্ষমতা আমার নেই, তবে আমার না থাকলেও আমার গুরুজির আছে। কে তোমার গুরুজি? তিনি কোথায় এখন? ওয়াসিম বলল, তিনি বেঁচে নেই, তবে মরে গিয়েও তিনি অমর। তিনি বিশিষ্ট তান্ত্রিক আমানুল্লাহ, আর তাকে আমি আহ্বান করব। আজ রাতের শেষ প্রহরে তার থেকে জানতে পারবো সব। ওয়াসিম বলে, যেমনে পারো তুমি ওনার সাথে যোগাযোগ করো, রুকুর যেন কোনো ক্ষতি না হয়। সেহরিশ বলে, ক্ষতি হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে মেয়েটা অতি শীঘ্রই বিপদে পড়বে, এটা বুঝতে পারছি। তাকে যেভাবেই হোক আমাদেরকে বাঁচাতে হবে। দৃশ্য চলে যায় রুকুর বাড়িতে। ফুলওয়ারা বেগম ঘুমিয়ে পড়েছেন। রুকু পা টিপে টিপে উঠানে বের হয়। তার উদ্দেশ্য সালমানের কাছে যাবে। ভাইয়ের সাথে দেখা হয়নি কয়েকদিন ধরে, তার মন কেমন করছে, আর তার সাথে অদ্ভুতের সব কাণ্ড হচ্ছে যা সালমানকে জানাতে হবে। রুকু উঠানে নামতে তার শরীরে ঠান্ডা একটা বাতাস খেলে যায়। ভয় পেলেও সে নিজেকে সামলে নেয়। যার ভাই নিজে ভূত, তার এসব ভূতে ভয় পাওয়া সাজে না। তাছাড়া আমার কিসের এত ভয়? হারাবার কি বা আর আছে বাকি? যা হওয়ার হোক, আজ তোর হারাবার নেই, কোনো ভয় নেই, কারণ আমি তো অস্তিত্বের মিছিলে নিজেকে হারিয়েছি বহুবার। রুকু উঠানে পেরুতেই কিছুটা দূরে কাকতারুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। রুকুর মুখে হাসি ফুটে ওঠে। সে দ্রুত এগিয়ে সেদিকে যায়। মাতব্বর বাড়িতে থমথমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আকন্দ শেখ অনুশোচনা আর ভাই হারানোর কষ্টে আওয়াজ করে কেঁদে চলেছেন। ওয়াসিম তাকে শান্ত করার চেষ্টা করছে। বাবর আজমও নিস্তব্ধ হয়ে বসে আছেন। ঘরের বাইরে হাবিবা আর ময়নামতি দাঁড়িয়ে আছেন। তারা নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছেন। হাবিবার মনে পড়ে সালমানের নিষ্পাপ সেই মুখশ্রী, তাদের সেই খুনসুটিগুলো, রাত জেগে ফোনালাপ আর কলেজে লুকিয়ে দেখা করা, সব চোখের সামনে ভাসতে থাকে তার। পরক্ষণে সালমানের মৃত্যুর কথা মনে পড়তেই হাবিবার চোখের পাতা ভারী হয়, নোনা জল গড়িয়ে পড়ে ছড়ছড় করে। কত যন্ত্রণা পেয়েই না মারা গেছে সালমান। হাবিবা ফিসফিস করে বলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না সালমান। বলতে পারো, ভালোবাসা যদি বিচ্ছেদই লেখা থাকবে তাহলে নরনারীদের মনে ভালোবাসা কেন সৃষ্টি হবে? হাবিবা নিজে নিজেকে উত্তর দেয়, প্রেমহীন রাজ্যে যেমন থাকা যায় না, তেমনি বিচ্ছেদ না এলে ভালোবাসার গভীরতা মাপা যায় না। অধরা তার কক্ষে চলে গেছে। সে ফোনে কারো নাম্বার ডায়াল করে কল লাগায়। 2-3 বার রিং হতে ফোন রিসিভ হয়। অধরা বলে, ভাইয়া শোন। দৃশ্য আবারও সেই ঘরে ফিরে। আকন্দ শেখ কিছুটা শান্ত হয়ে আসলে সেহরিশ আবারও বলে, বাবর আজম চাচা, এবার আপনি বলুন, এত বছর পর এই গ্রামে ফেরার কি উদ্দেশ্য আপনার? বাবর আজম হকচকিয়ে যান, আমতা করে বলেন, কিতা কও বাবজান, আমার গ্রামে আমি ফিরতাম পারবো না? এটার জন্য কি কোনো উদ্দেশ্য লাগে? না চাচা, নিজের গ্রামে ফিরতে উদ্দেশ্য লাগে না, তবে আপনি এটা ভালো করে জানেন। আমি কিছু না জেনে আপনাকে প্রশ্ন করছি না, তাই ভালো হবে নিজ মুখে পুরোটা ক্লিয়ার করুন। আজ যেহেতু সকল সত্য সামনে আসছে, তাহলে আপনাদের সত্যিটাও প্রকাশ পাক। আকন্দ শেখ আর ওয়াসিম বাবর আজমের দিকে তাকিয়ে আছে। এই লোকটা আবার কি সত্যি লুকিয়ে রেখেছে? কি উদ্দেশ্যই বা তার? ময়নামতি আর হাবিবা উসকুস করছে। বাবর আজম এবার গলা ছেড়ে বলতে শুরু করেন, আমি বহুত বছর ধরে শহরে থাই। আমার একটা পোলা আর একটা মাইয়া নিয়েই আমার পরিবার। ছেলেমেয়ের পড়ালেখা, চাকরি এইসবের জন্য গ্রামে আইতে পারি না। তয় মাঝে মাঝে গ্রামের খোঁজ খবর লইতাম। গ্রামের আহনের আগে একদিন জানতে পারলাম গ্রামের অবস্থা ভালো না। গ্রামে এক কাকতারুয়া ভূত আছে, আর এর বলি হইতাছে গ্রামের মানুষগুলান। আমি বড়ই দুঃখ পাই এইটা হই না যে আমগো গ্রামের মানুষ ভালা নাই। আমি পুরান আমলের মানুষ, এর লাগা কাকতারুয়া ভূতে বিশ্বাসী ছিলাম, কিন্তু আমার পুত্র এসবের কুসংস্কার মানত না। তারে কহনের পর হ্যাঁ সাপ কইল এইটা কোনো মানুষের কাজ, আর ভূত বলতে কিছু নাই। কিন্তু আমার মাইয়া যে প্যারানর্মাল বিষয় লইয়া পড়াশোনা করে, হ্যাঁ আমার পোলার লোকে তর্ক লাগাইল।
এক পর্যায়ে তারা ভাই বোনে চ্যালেঞ্জ করলো, এই গ্রামের কাকতারুয়া ভূতের রহস্য উদ্ঘাটন করবার লাই গ্রামে আসবো, তয় তারা আলাদা আলাদা করে কাম হরব। আমার পোলা কইল কাকতারুয়া মানুষ, এডি হ্যাঁ প্রমাণ করব, আর মাইয়া কয় এটা মানুষ না আত্মা, এটা হ্যাঁ প্রমাণ করব। এরপর তারা আলাদাভাবে গ্রামে আহে। আমিও মা সারা সাওয়াল গো একলা এই বিপজ্জনক পরিবেশে পাঠাইয়া শান্তি পাইতেছিলাম না, তাই আমিও গ্রামে আইয়া পড়ি। আমার পোলা মাইয়ারা যার যার মতো কাম করতে থাকে, আর আমি বাড়ির তাগো লাগা নামাজ পড়ে দোয়া করি যাতে কোনো বিপদে না পড়ে তারা। এতটুকু বলে থামলেন বাবর আজম। ওয়াসিম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনার ছেলে আর মেয়ে এখন কোথায়, আর তাদের পরিচয় এই গ্রামে কি দিয়েছে? বাবর আজম আবার বলা শুরু করেন, আমার পোলা এসআই মেহেদি যে শ্রীপুর থানা নিয়োগ পাইছে, আর আমার মাইয়া অধরা আঞ্জুম হে কলেজে টিচারে জব লইয়া এই গ্রামে আইছে। অধরা আর মেহেদির পরিচয় জেনে সবাই হা হয়ে তাকিয়ে আছে। হাবিবাও অবাক, এই কয়েকদিনে অধরার সাথে কত মিশেছে, কিন্তু অধরা আপু কখনোই বুঝতে দেয়নি সে এই গ্রামের মেয়ে, এমনকি সে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। দৃশ্য দেখতে পাই, অধরা ফোনে বলছে, ভাইয়া বিশ্বাস কর আমি সত্যি বলছি, নিজ কানে এইমাত্র কথাগুলো শুনলাম। ফোনের অপর পাশ থেকে মেহেদি বলে, কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে? বিশ্বাস কর ভাইয়া আমি সত্যি বলছি। অধরা আর মেহেদির ফোন আলাপ চলতে থাকে। দৃশ্য চলে যায় আঘড়ি বাবার আস্তানায়। রুকুকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে ঝুপড়ির একটা আলাদা কক্ষে। রুকু চিৎকার করে বলে, আমাকে কেন বেঁধে রেখেছ? কে আছো? আমাকে বাঁচাও, যেতে দাও। তখনই ঘরে সেই আঘড়ি বাবা প্রবেশ করে। আঘড়িকে দেখে রুকু বলে, বাবা আপনি আমাকে এভাবে কেন উঠিয়ে এনেছেন? আমি কি দোষ করেছি? কোনো দোষ করনি বৎস, তাহলে কেন আমাকে উঠিয়ে আনলেন? তুই কি ভুলে গেছিস 1 বছর আগে যখন তুই আমার কাছে তোর ভাইয়ের আত্মা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলি, তখন আমি কি বলেছিলাম? এর জন্য তোকে কঠিন মূল্য চুকাতে হবে, আর সেই মূল্য উসুল করতে আমার পোষা হিডিম্বা ডাইনি তোকে উঠিয়ে নিয়ে এসেছে। আমরা ফিরব সেই মুহূর্তে। রুকু যখন কাকতারুয়ার নিকটে চলে আসে, তখনই সে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে রুকুর কপালে হাত রাখে। সাথে সাথে রুকুকে নিয়ে সে অদৃশ্য হয়ে যায়। তারপর রুকুর যখন জ্ঞান ফিরে, তখন সে নিজেকে ঝুপড়ি ঘরে আবিষ্কার করে। ফিরব বর্তমানে। রুকু ভয়ে ভয়ে বলে, কি সেই মূল্য? আঘড়ি গগন কাঁপিয়ে বলেন, তোর রুহ। দৃশ্য ফিরে আসে মাতব্বর বাড়িতে। সবকিছু শুনে সবাই এখনো স্তব্ধ হয়ে বসে আছে। সেহরিশ বলে, রাতে শেষ প্রহর শুরু হতে আর কিছুক্ষণ বাকি, এবার আমাকে নিদ্রাযাত্রা সম্পন্ন করতে হবে। আমার গুরুজির থেকে অজানা সব জেনেই আমি যা ব্যবস্থা নেওয়ার নেব। আকন্দ শেখ কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে শুতে বলে ওয়াসিম তার ঘরে চলে যায়। বাবর আজমও তার বাড়ির পথে রওনা দেন। ময়নামতি স্বামীর হাত পা মালিশ করে দিচ্ছেন। হাবিবা তার কক্ষে চলে যায়। সালমানের কথা বড্ড মনে পড়ছে তার। সেহরিশ তার কক্ষে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে উল্টা মন্ত্র জপ করতে করতে নিদ্রা যাত্রায় চলে যায়। মাতব্বর বাড়িতে কারোর চোখে ঘুম নেই। সেহরিশের চোখ লেগে আছে, কিন্তু ভেতরে সজাগ। সে নিদ্রা যাত্রায় শুরু করেছে। যেতে যেতে সে একটা সাদা প্রাসাদের সামনে দাঁড়ায়। প্রাসাদের উপরে লেখা, সর্বজ্ঞানীর মৃত্যু নেই, তারা চির অমর। প্রাসাদে প্রবেশ করে সে দেখতে পায় সুদর্শন এক ব্যক্তি, সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বা পরা, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছেন। সেহরিশ মুচকি হাসে। সে এগিয়ে গিয়ে বলে, গুরুজি আমার সালাম নিবেন। সেহরিশকে দেখে আমানুল্লাহ সালামের উত্তর দিয়ে বলেন, আসো বৎস, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। সেহরিশ এগিয়ে যেতেই আমানুল্লাহ তান্ত্রিক হাত দিয়ে ইশারায় তাকে বসতে বলেন। কিছুটা দূরত্ব রেখে সেহরিশ এসে বলে, গুরুজি আমি কি জন্য এসেছি আপনি নিশ্চয়ই তা অবগত আছেন, দয়া করে আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। তান্ত্রিক আমানুল্লাহ বলেন, বৎস তুমি যে আঘরের বিরোধিতা করতে নিয়েছ, আগে তার সম্পর্কে তোমার সঠিক জ্ঞান নিতে হবে। এরপরে আমি তোমাকে বলছি রুকসানা মেয়েটির সাথে কি হতে চলেছে। জি গুরুজি আপনি বলুন। তোমাকে যে আঘরি দর্শন দিয়েছে সে হল ত্রিকালের ভক্ত ক্রাকুম্বা। তার আয়ুষ্কাল 2000 বছরেরও অধিক। 100 বছর পূর্বে সে তার শরীর বিসর্জন দিয়েছে ত্রিকালের উদ্দেশ্যে। ত্রিকাল খুশি হয়ে তাকে বর দেন, সে মৃত মানুষের আত্মা ফিরিয়ে আনতে পারে। ক্রাকুম্বা খুশি হয়, কিন্তু দিন দিন তার চাহিদা যেন বেড়ে যেতে থাকে। সে চায় এই পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করতে। সেজন্য সে আবারও সাধনামগ্ন হয়। ত্রিকাল তাকে দর্শন দেন এবং বলেন তিনি ক্রাকুম্বার মনস্কামনা পূর্ণ করবেন, তবে তাকে ত্রিকালের চরণে 51টা সতী নারীর বলি দিতে হবে, আর সেই বলি হওয়া সতী নারীর রূহ ত্রিকালকে ভোগ দিতে হবে। ক্রাকুম্বা সেই শর্তে রাজি হয় এবং প্রতি পূর্ণমাসের রাত্রির শেষ প্রহরে সে একটা একটা করে সতী নারীর বলি দিতে থাকে। তবে সেই নারী নিজ ইচ্ছায় বলিতে রাজি থাকতে হবে, নতুবা এই বলি সম্পন্ন হবে না।
ক্রাকুম্বা ছলচাতুরির মাধ্যমে মানুষের উপকারের নাম করে তাদের থেকে বিনিময় চায়। এরপর এমনভাবে সবকিছু উপস্থাপন করে যে সেই নারীর নিজ ইচ্ছাতেই বলি হতে রাজি হয়। কিন্তু সবাই যে রাজি হয়ে যায় এমন না। যারা রাজি হয় না তাদের সে মেরে ফেলে, যাতে এই খবর কারো কাছে আর না পৌঁছে। শতজন নারীর মধ্যে একজন এই বলি কার্যে নিজ ইচ্ছাতে সম্মতি দেয়। চিকাল তার 50টি বলি ইতিমধ্যে সম্পন্ন করেছে। সেহরিশ বলে, তাহলে তার 51তম বলির জন্য সে রুকসানাকে চিহ্নিত করেছে? হ্যাঁ বৎস, আগামীকাল পূর্ণমাসীর রাত, আর এই রাতের শেষ প্রহরেই রুকসানা মেয়েটিকে বলি দিবে ক্রাকুম্বা। গুরুজি, আরেকটা প্রশ্ন আমার করার ছিল, যদি আপনি অনুমতি প্রদান করেন। আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। তুমি জানতে চাচ্ছ সালমানের ফিরে আসার কাহিনী? সেহরিশ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আমানুল্লাহ বলা শুরু করে, রুকসানা ওই দিন যখন ফিরে আসে তখন ক্রাকুম্বা তার পালিত আত্মাদের রুকুর বাড়ি পাঠায়। তারা সালমানের কঙ্কাল কবর থেকে তুলে ক্রাকুম্বার আস্তানায় নিয়ে যায়। এরপর নিয়ম অনুসারে ক্রাকুম্বা চিকালের থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে সালমানের আত্মাকে ফিরিয়ে আনার কাজে লেগে পড়ে এবং সে সালমানের অতীত থেকে জানতে পারে তার কষ্টকর জীবনের কাহিনী। অবহেলা, অত্যাচার, নিপীড়ন আর বেদনাময় জীবন ছিল তার, আর তার মৃত্যু হয়েছিল কাকতারুয়া রহস্যে জড়িয়ে যাওয়ার জন্য। তাই ক্রাকুম্বা গ্রামের বিতর্কিত সেই কাকতারুয়াকেই সালমানকে আত্মা ফিরিয়ে আনার মাধ্যম বানায়। কিন্তু সে যেহেতু তার উদ্দেশ্য সফলের জন্যই এমন করছিল, তাই সে সালমানদের বাড়ি, এমনকি মাতব্বর বাড়ি, এই দুই বাড়িতে বান মারে, যাতে সালমানের আত্মা এই দুই বাড়িতে প্রবেশ করতে না পারে এবং সময়মতো সে রুকসানাকে তার আস্তানায় নিয়ে আসতে পারে। সে সালমানের সেই কঙ্কালটিকে 3 খণ্ড করে জলে, স্থলে এবং পাতালে এই 3 জায়গায় লুকিয়ে রেখেছে, যাতে সালমানের আত্মাকে কেউ সহজে মুক্তি দিতে না পারে। তার উদ্দেশ্য, রুকসানার বলির পর সে সালমানের শক্তিশালী আত্মাকে বন্দী করে তার দাস বানিয়ে রাখবে এবং তাকে দিয়ে সে সব অপকর্মগুলো সাধন করাতে পারবে। তুমি ইতিমধ্যে দেখেছ সালমানের আত্মা দিন দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে আরও ভয়ঙ্কর হবে যখন রুকসানার বলি সম্পন্ন করবে এই ক্রাকুম্বা। কিন্তু সালমান কিছু করার আগেই ক্রাকুম্বা তার শয়তানি দিমাগ কাজে লাগিয়ে সালমানকে বন্দী করে ফেলবে। বৎস, এখন তোমার 3টা কাজ। একটা হলো রুকসানা মেয়েটিকে বাঁচানো, যাকে ইতিমধ্যে ক্রাকুম্বা তার ডাইনি দ্বারা অপহরণ করে নিয়ে গেছে তার আস্তানায়। দ্বিতীয় কাজ, ক্রাকুম্বার মতো অশুভ আত্মাকে চিরতরে ধ্বংস করে নরকে পাঠিয়ে দেওয়া। তৃতীয় কাজ, সালমানের কঙ্কালের সেই 3 খণ্ড খুঁজে বের করে তাকে এই অভিশপ্ত সময় থেকে মুক্তি দেওয়া। গুরুজি, কিন্তু সে চাইলেই তো সালমান ফিরে আসার পরেই রুকসানাকে তুলে নিয়ে যেতে পারত, কারণ বান মারার ফলে সালমান বাড়িতে প্রবেশ করে রুকসানাকে বাঁচাতে পারত না। কিন্তু সে এত দেরি করল কেন? আমি তোমাকে আগেই বলেছি বৎস, পূর্ণমাসীর রাতের শেষ প্রহরের আগে ক্রাকুম্বা রুকসানা মেয়েটির কিছুই হতে দিবে না। বরঞ্চ সে এতদিন নিজেই তার পালিত ডাইনি দ্বারা রুকসানাকে দেখে রেখেছিল। ওই দিন যখন রুকসানা মেয়েটির ওপর হামলা হয়, যে চিৎকার জমিরন শুনেছিলেন, সে চিৎকার ওই ডাইনিও করেছিল। সে চাইলে নিজে ওদের শেষ করে দিতে পারত, কিন্তু ক্রাকুম্বার করা নিষেধ ছিল, সে যাতে শেষ সময়ের আগে রুকসানার সামনে দেখা না দেয়। তাই ডাইনি নিজে দেখা না দিয়ে জমিরন আর সাব্বিরকে হুঁশ করে দিয়েছিল। দৃশ্য চলে যায় আখরির আস্তানায়। রুকু আতঙ্কিত চোখে চেয়ে বলে, কিন্তু আপনি এটা আমাকে আগে বলেননি, এটা কেমন মূল্য? আখরি এবার ছলচাতুরির আশ্রয় নেয়। সে বলে, দেখো বৎস, এটাই নিয়ম। যখন কোনো আত্মা ফিরিয়ে আনা হয় তখন তার বিপরীতে নির্দিষ্ট একটা সময়ের পরে চিকালের উদ্দেশ্যে তার প্রিয়জনের বলি দিতে হয়, না হলে চিকালের প্রকোপে সেই আত্মা ধ্বংস হয়ে যায়। এমনকি তার জন্য ওই এলাকার ওপর নেমে আসে কঠিন বিপদ। এখন তুই চিন্তা কর, তুই ত্রিকালের উদ্দেশ্যে নিজ আত্মা দান করবি, নাকি নিজের ভাইয়ের ধ্বংস আর সাথে পুরো গ্রামের ওপর গজব ডেকে আনবি? রুকু চিন্তার মধ্যে পড়ে যায়। সে কি করবে না করবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। একবার ভাবে হ্যাঁ বলবে, একবার ভাবে না বলবে। সে কোনো স্থির মাথায় সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন আখরি আবারও বলে, ভেবে দেখ, তোর ভাই এত কষ্ট পেয়ে অকালে প্রাণ হারিয়েছে। এখন সে এত বাধা বিপত্তির পরও ফিরে এসেছে, তাকে তুই ধ্বংস হতে দিবি, নাকি তাকে নতুন জীবনের স্বাদ আস্বাদন করতে দিবি? বলেই ভ্রু নাচায় আখরি। রুকুর চোখে সালমানের চেহারা ভাসতেই তার চোখ টলমল করতে থাকে। চোখ বন্ধ করে সে সেই সব স্মৃতি মনে করতে থাকে। সালমানের কষ্টের দিনগুলো সব তার চোখের সামনে ভাসতে থাকে। আখরি আরও বলেন, বৎস, কি সিদ্ধান্ত নিলি? রুকু চোখ মেলে তাকায়। তাকে ভীষণ অসহায় দেখাচ্ছে। সে আর কিছু ভাবে না। তার রুহের বলি দিয়ে যদি সালমান এই পৃথিবীতে থাকতে পারে তাহলে তাই হোক। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি রাজি। সিন পরিবর্তন হয়ে সেহরিশের কাছে চলে যায়। সেহরিশ বলে,
গুরুজি, এই ক্রাকুম্বা যত শক্তিশালী হোক না কেন, আমি বেঁচে থাকতে তার এই উদ্দেশ্য কখনো সফল হতে দিব না। আমি তোমার উপর বিশ্বাস রাখি বৎস, তুমি নিশ্চয়ই সফল কাম হবে। আর শোনো, সালমানের আত্মা দিনের বেলা ওই কাকতারুয়ার বন্দী থাকে। সূর্য ডোবার আগ মুহূর্তে যখন সূর্যের লাল আভা কাকতারুয়ার ওপর পড়ে, তখন সে প্রাণ ফিরে পায়। সালমান এখনও জানতে পারেনি রুকসানাকে ক্রাকুম্বা উঠিয়ে নিয়েছে, কারণ বাড়িতে বান মারার ফলে সালমান দেখতে পাবে না সেখানে কি হচ্ছে। কিন্তু সে নিশ্চয়ই খুব শীঘ্রই জেনে যাবে সব। আর আরেকটা কথা জেনে রাখো বৎস, তোমাদের মধ্যে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করো। আর আমি যা যা বলেছি তা যথাস্থানের যোগ্য ব্যক্তিকেই জানাবা, নতুবা না। নিজের মতো কাজ করে যাও। আমি আশীর্বাদ করি তুমি সফল কাম হও। আমি কিভাবে এই ক্রাকুম্বাকে হারাতে পারবো গুরুজি? আর কিভাবে রুকসানা মেয়েটিকে বাঁচাতে পারবো? কিভাবেই বা ওই 3 কঙ্কালের সন্ধান পাবো? আর ওই বিশ্বাসঘাতককে কিভাবে বা চিনতে পারবো? দৃশ্য চলে যায় ওয়াসিমের কাছে। সবাই ঘুমে বিভোর হলেও ঘুম নেই ওয়াসিমের চোখে। তার কেবল রুকুর জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা ঠিক আছে তো? মনটা এত কুগাইছে কেন? কোনো বিপদে পড়েনি তো সে? এদিকে হায়দার দাও ধার দিচ্ছে, ওই ইমন আর সালেহাকে সে নিজ হাতে জবাই করবে। বড় সাহেবরা যখন ঘরে কথা বলছিলেন, তখন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে হায়দার জানলার ধারে দাঁড়িয়ে শুনছিল সব। তার স্ত্রী আকবরীকে এত নির্যাতন করে মেরেছে শুনে তার 2 চোখে যেমন পানি জমেছে, তেমনি মস্তিষ্কে প্রতিশোধের আগুন জ্বলছে। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও সেহরিশের কাছে চলে যায়। আমানুল্লাহ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করতেই তার হাতে একটা সাদা চকচকে তালোয়ার দৃশ্যমান হয়। তালোয়ারে খোদাই করা সাপের চিহ্ন। আমানুল্লাহ বলেন, এই তালোয়ার দৈত্যদানবদের ধ্বংস করতে ব্যবহার করা হয়। এমনকি এর এমন কারিশমা যে আত্মা থেকে পিশাচ, ডাইনি, শাকচুন্নি সব এক ঘায়ে কুপকাত হয়ে যাবে। এটা আমি পেয়েছিলাম আমার ওস্তাদজির থেকে। আজ আমি এটা তোমায় দিলাম। তবে মনে রেখো, এই তালোয়ার তুমি কেবল একবারই ব্যবহার করতে পারবে। প্রথম এবং শেষবার এই তালোয়ার ব্যবহার করার পরই তা গায়েব হয়ে যাবে। তাই এর যথাযথ ব্যবহার আগে নিশ্চিত করো। এই তালোয়ার দিয়ে তুমি ক্রাকুম্বাকে বিনাশ করবে। তাকে মারতে হলে এই তালোয়ার তার মাথা বরাবর ঢুকিয়ে দিতে হবে। তার মস্তিষ্ক ধ্বংস হলে সে ধ্বংস হয়ে যাবে। আর এই নাও বলেই আমানুল্লাহ একটা চিকন আকৃতি কালো পাথর এগিয়ে দেন সেহরিশের দিকে। সেহরিশ হাত বাড়িয়ে নিয়ে বলে, এটা কি গুরুজি? এটা হলো পুণ্যময় পাথর। এটার অলৌকিক ক্ষমতা আছে। তুমি এটি হাতে নিয়ে 3 বার বিসমিল্লাহ বলে মনে মনে তোমার আর্জি জানাবে। তুমি যা দেখতে বা জানতে চাইবে তাই জানতে পারবে। এই চমৎকারী পাথর তোমায় সন্ধান দিবে ওই 3 কঙ্কালের খণ্ড কোথায় রাখা হয়েছে। মনে রেখো, তোমাদের মধ্যে সেই বিশ্বাসঘাতক যার ছায়া অনেক আগেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জি গুরুজি, আমার মনে থাকবে বলে সেহরিশ সালাম দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসতেই তার চোখের সামনে প্রাসাদ হাওয়ায় মিশে যায়। ধীরে ধীরে সেহরিশের নিদ্রাযাত্রা সম্পন্ন হয়ে সে থপ করে চোখ খুলে উঠে বসে। তার এক হাতে সেই চকচকে সাদা তালোয়ারটি এখনও জ্বলজ্বল করছে, অন্য হাতে সেই পুণ্যমন পাথরটি। সেহরিশ উপরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, ধন্যবাদ গুরুজি। আমরা দেখতে পাই আমানুল্লাহ তান্ত্রিক ও সুন্দর একটা হাসি দিয়ে বলেন, বিজয়ী হও বৎস। পরদিন সকালে ঘুম ভাঙার পরপরই হাবিবা গিয়ে অধরার কক্ষে হাজির। অধরা তো এখনও বুঝতে পারেনি তাদের রহস্য ফাঁস হয়ে গেছে। তাই সে মুচকে হাসি দিয়ে বলে, কি খবর? আজ দেখি মহারানীর চরণের ধুলো পড়ল এই অধমের কক্ষে। হাবিবা নাক ফুলিয়ে বলে, পচা তুমি আপুই। অধরা ভ্রু কুঁচকে বলে, কিন্তু কেন? কি করলাম আমি? কি করনি বলো তো? তুমি যে বাবর চাচার মেয়ে এটা তো এতদিন লুকিয়ে রেখেছ। তুমি খুব পচা, আমাকেও তো বলতে পারতে আপু। অধরা হকচকিয়ে যায়। সে ভাবে, হাবিবা এইসব কিভাবে জানল? তাকে চিন্তিত দেখে হাবিবা বলে, চিন্তা করো না আপু, আমরা কেউ তোমাদের ভুল বুঝিনি। গতরাতে বাবর চাচা নিজ মুখে সব স্বীকার করেছে, তাই আমরা সব জেনেছি। অধরা যেন আশ্বস্ত হয়, কিন্তু বাবা হঠাৎ কেন বলতে গেল এসব? তাকে তো নিষেধ করেছিল ভাইয়া। অধরা চুপ থাকতে দেখে হাবিবা আবারও বলে, ওই তান্ত্রিক ভাইয়া চাপ দিয়েছিল সব স্বীকার করার জন্য। তুমি তো জানো সে কত জ্ঞানী ব্যক্তি, সে আগেই জেনে গিয়েছিল সব। তবুও বাবর চাচার মুখ দিয়ে সব বলিয়েছে। অধরা চিন্তিত মুখে বলে, কি কি বলেছে বাবা? কি আবার, তোমরা 2 ভাই বোন যে জেদ ধরে এই গ্রামে এসেছ কাকতারুয়ার রহস্য সমাধানে, এটাই বলেছেন। আর তোমরা ওনার মেয়ে ছেলে, এতটুকুই। অধরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। হাবিবা ভ্রু নাচিয়ে বলে, কেন আপুই, আর কি কিছু জানা বাকি আছে নাকি? অধরা ঝটপট বলে, আরে না না, বাবা যা বলেছে সব ঠিকই বলেছে, আর কিছু না। হাবিবা মুচকি হাসে। তখনই উঠানে চিল্লাচিল্লি শোনা যায়। অধরা আর হাবিবা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বাইরে দ্রুত চলে যায়। উঠানে আকন্দ শেখ মাটিতে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তাকে উদ্ভ্রান্তের মতো লাগছে, কোনো হুঁশে নেই তিনি।
সেহরিশ, ওয়াসিম, আশিক এবং বাড়ির কর্মচারীরা সবাই আতঙ্কিত। ময়নামতি ও সালেহাকে ঘরে দেখতে না পেয়ে বাইরে এসেছিলেন খোঁজার জন্য, কিন্তু আকন্দ শেখকে মাটিতে বসে থাকতে দেখে তিনিও দৌড়ে গিয়ে তাকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করেছেন, কি হইল আমনের? এমনে মাটিতে বইয়া রইলেন ক্যা? আকন্দ শেখ কোনো কথা বলছেন না। হাবিবা আর অথরা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? আশিক বলে, হায়দার বাইরে ক্যাডা জানি জবাই করে মাইরা লাইছে। অথরা, হাবিবা, ময়নামতির সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আকন্দ শেখ বলেন, আমগো বাড়িত শুনে ঢুকছে রে, একটার পর একটা খুন হইতাছে। ওয়াসিম বলে, মিস অধরা, আপনি এসআই মেহেদিকে কল করে বিষয়টা জানান দ্রুত। অধরা মাথা নাড়িয়ে মোবাইলে মেহেদির নাম্বার ডায়াল করে কল করতেই 2-3 বার রিং হতেই সে রিসিভ করে। অধরা বলে, ভাইয়া তুই মাতব্বর চাচার বাড়িতে দ্রুত ফোর্স নিয়ে আয়, এখানকার একজন কর্মচারী হায়দারকে কে যেন জবাই করে মেরে ফেলেছে। অপর পাশ থেকে মেহেদি কিছু বলতে অধরার চোখ বড় বড় হয়ে যায়। সে বলে, কি? সবাই আতঙ্ক আর কৌতূহল নিয়ে অধরার দিকে তাকিয়ে আছে। সেহরিশ বলে, মিস অধরা, কি বললেন এসআই মেহেদি? অধরা এবার কাঁপা কাঁপা গলায় বলে, বাগানে 2টা লাশ পাওয়া গেছে, যাদের গতরাতে কাকতারুয়া মেরে ফেলেছে। আর তারা আর কেউ নয়, ইমন চাচা আর সালেহা বানু। ময়নামতি ভয়ে এক চিৎকার দেন। হাবিবা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। আকন্দ শেখও স্তব্ধ হয়ে গেছেন। ওয়াসিম, আশিক এবং বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। সেহরিশ বলে, এটা হবারই ছিল, আজ নয়তো কাল তাদের এমনিতেই নিশ্চিহ্ন করে দিত সালমান। দৃশ্য চলে যায় বাগানে। সকালে খবর পেয়েই বাগানে ফোর্স নিয়ে ছুটে এসেছে মেহেদি এবং হাবিবুর। ডেকচির ভেতরে ইমনের রান্না করা মাংস আর ডেকচির ঢাকনার উপরে তার কাটা মাথা। কিছুটা দূরেই সালেহা বানুর জমিনে পুঁতে রাখা লাশ। শুধু লাশটা জমিনের উপরে দৃশ্যমান। ফরেন্সিক টিম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহেদি হাবিবুরকে এদিকটায় দেখতে বলে তিনি চলে যান মাতব্বর বাড়ির দিকে। মাতব্বর বাড়িতে সবাই ঝিম ধরে বসে আছে। আকন্দ শেখ হায়দারের লাশ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাগানেও যেতে পারছেন না। বাবর আজমও ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই, কড়া রোদ উঠেছে। ঘেমে নিয়ে একাকার সবাই, কিন্তু বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটায় সেদিকে কারো হুঁশ নেই। মেহেদি মাতব্বর বাড়ির মূল ফটক পেরোতেই অধরার চোখ যায় সেদিকে। সে বলে ওঠে, ভাইয়া এসে পড়েছে। সবাই মেহেদির দিকে তাকায়। আকন্দ শেখ উঠে দাঁড়িয়ে বলেন, বাবা আইসো, দেহ বাবা, আমার হায়দার রেকাডায় মাইরা থুইছে। মেহেদি সহ বাড়ির পুরুষ সবাই হায়দারের ঘরের ভেতর চলে যায়। মেঝেতে হায়দারের রক্তাক্ত দেহ পড়ে আছে। গলার কাটা স্থান দিয়ে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে গেছে। দেখে বোঝা যাচ্ছে তাকে জবাই করে কেউ হত্যা করেছে। তার পাশে একটা বড় রামদাও পড়ে আছে, যা সে গতকাল রাতে ধার দিচ্ছিল। মেহেদি জিজ্ঞেস করেন, গতকাল রাতে কি হয়েছিল? সেহরিশ শুরু থেকে সব বলতে থাকে। সব শুনে মেহেদি বলেন, তাহলে এটা কাকতারুয়ার কাজ? সেহরিশ রহস্য করে হেসে বলেন, সব দোষ নন্দ ঘোষ। মেহেদি ভ্রু কুঁচকে তাকায়। সেহরিশ বলে, কাকতারুয়া মেরেছে কিনা অন্য কেউ সেটা এখনই বোঝা যাচ্ছে না জনাব, তবে আমি নিশ্চিত এটা এমন কারো কাজ যে আমাদের পথে বাধা সৃষ্টি করতে চাইছে। মেহেদি বলেন, কে হতে পারে সে? কাউকে সন্দেহ আপনাদের? সবাই মাথা নাড়িয়ে না বুঝায়। কেবল সেহরিশ মুখে রহস্যময় হাসি টেনে বলে, যেই এই কাজটা করেছে সে খুব শীঘ্রই ধরা পড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর হায়দারের লাশ পোস্টমর্টেমের পাঠানোর ব্যবস্থা করুন। মেহেদি সেহরিশের আগ বাড়িয়ে কথা বলা পছন্দ হয় না। সে বলে, আমি সেহরিশ। মিস্টার সেহরিশ, আমার কাজ আমাকে করতে দিন, আপনি বরং আপনার তন্ত্র সাধনা করুন, আমারটা আমি বুঝে নেব। বলেই মেহেদি সেখান থেকে বেরিয়ে হাবিবুরকে কল করে বলে, হাবিবুর সাহেব, কয়েকজন সদস্য নিয়ে আপনি এক্ষুনি মাতব্বর বাড়িতে আসুন। ওয়াসিম, আকন্দ শেখ, বাবর আজম, আশিক এবং আরও কয়েকজন কর্মচারী যারা উপস্থিত ছিল তারাও হায়দারের ঘর থেকে বেরিয়ে আসে। সেহরিশ হায়দারের লাশের সামনে বসে তার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তেই সেহরিশের চোখে ভেসে ওঠে হায়দারের সাথে কি কি হয়েছিল রাতের সবকিছু। সব দেখা শেষে সেহরিশ মুচকে একটা হাসি দিয়ে বলে, তাহলে আপনি? আমি তো উঠানেই আপনাকে সন্দেহ করেছিলাম। সবার ছায়া জমিনে পড়লেও আপনার ছায়া ছিল না। আর গুরুজির কথা অনুযায়ী আমাদের মধ্যে বিশ্বাসঘাতক সেই, যার নিজের ছায়া তার সাথে অনেক আগেই বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আমার কৌতূহল জাগছে, আপনি কেন, কি এমন কারণে এইসবে জড়িয়ে গেলেন? অনেক প্রশ্ন মাথায় খেলছে, সব আপনার মুখ থেকে শুনব। তবে তার আগে সালমানের কঙ্কাল খণ্ডগুলো উদ্ধার করতে হবে। এখন বাজে 2:30। বাগানে ইতিমধ্যে গ্রামের সকল মানুষ জড়ো হয়েছেন। হায়দারের লাশ ফরেন্সিকে পাঠিয়ে মেহেদি আবারও বাগানে ফিরেছেন। তার সাথে আকন্দ শেখ, ওয়াসিম, সেহরিশ, আশিক, বাবর আজম এবং বাড়ির বাকি পুরুষরা সবাই এসেছে। ইমনের আর সালেহা বানুর এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই আঁতকে উঠেছেন। কতটা আক্রোশ থাকলে এভাবে কাউকে কঠিন শাস্তি দেওয়া যায়? অনেকেই এমন অবস্থা দেখে সেখানে বমি করে দিয়েছেন। অনেকেই সেন্সলেস হয়ে পড়ে গেছেন। মানুষের ভেতরে ভয় ঢুকে গেছে পুরোদমে।
আকন্দ শেখ ইমনের কাটা মাথার দিকে একধানে তাকিয়ে আছেন। তার মনে পড়ছে অতীতের কথা। যতই খারাপ হোক, নিজ ভাইকে কেউ মেরে রান্না করে ফেলেছে, এটা ভাবতেই তার ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সবাই যখন বাগানে লাশ নিয়ে ব্যস্ত, তখন শেহরিশ হেঁটে হেঁটে বড় জমিনটার দিকে চলে যায়। মেহেদী হাবিবুরকে বলেন দেহাবশেষ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করতে। সালেহার লাশ মাটি খুঁড়ে বের করা হয়েছে ইতিমধ্যে। হাবিবুর পুলিশ সদস্য এবং গ্রামের কিছু মানুষ নিয়ে ডেকচিসহ ইমনের মাংসগুলো গাড়িতে ওঠানোর জন্য অগ্রসর হন। অন্য দল স্ট্রেচারে সালেহা বানুর দেহের ধ্বংসাবশেষ তুলে গাড়ির দিকে নিয়ে যায়। মেহেদী আকন্দ শেখের সামনে এসে বলে, চাচা, আমি দুঃখিত, আমার কথা আমি রাখতে পারিনি। ওই কাকতারুয়াকে এতদিন মানুষ ভেবে ভুল করেছিলাম। মানুষকে তো ঠিকই ধরা যায়, কিন্তু আত্মা ধরার ক্ষমতা আমার নেই। আকন্দ শেখ ছড়ছড় করে কেঁদে বলেন, আমগোর কপাল পোড়া বাজান, নইলে কি আর এমন দুর্গতি হয় আমগো? বাবর আজম আকন্দ শেখের কাঁধে হাত রেখে বলেন, শান্ত হন ভাই সাহেব, সব ঠিক হয়ে যাইব। ওই তান্ত্রিক বাবাজি হয়তো কোনো উপায় বাইর করব। ওয়াসিম বলে, কিন্তু সেহরিশ কোথায়? ওনাকে তো এখানে দেখছি না। আমরা দেখতে পাই কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে আছে সেহরিশ। সে একা একাই কথা বলছে। সালমান, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তুমি ফিরে এসে তোমার প্রতিশোধ সম্পন্ন করেছ, কিন্তু তোমার প্রতিশোধ কি আদৌ সম্পন্ন হয়েছে? এখনও যে আসল বিশ্বাসঘাতককে পাকড়াও করা বাকি। আমি ইতিমধ্যে তাকে খুঁজে নিয়েছি, তাকে শাস্তি দিব, তবে তার আগে আরেকটা কাজ বাকি। তুমি কি জানো, তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে তোমার ছোট্ট বোনটি বিপদে পড়ে গেছে। তাকে গতরাতে ওই আঘড়ি ক্রাকুম্বা তার আস্তানায় তুলে নিয়ে গেছে। আজ পূর্ণমাসীর রাত। আজ রাতের শেষ প্রহরেই সে রুকসানার বলি দিয়ে তার 51তম বলি কার্য সম্পাদন করতে চায়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, রুকসানাকে আমি যে করেই হোক বাঁচাবো, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে। তুমি কি আমাকে সাহায্য করবে? কাকতারুয়া নির্বিকার দাঁড়িয়ে আছে। সেহরিশ নিজ থেকে বলে, আমি জানি তুমি আমায় সাহায্য করবে। তুমি এখন নির্জীব হলেও সন্ধ্যা হলেই তুমি জীবন্ত হবে। আমি তোমার জীবন্ত হওয়ার অপেক্ষায়। দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, সেহরিশ ভাইজান, ওইখানে কি হরেন? আপনারা ডাকতেছে বড় সাপ। সেহরিশ তাকিয়ে দেখে আশিক তাকে ডাকছে। সে কাকতারুয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, আজ রাত থেকে আমাদের আসল লড়াই শুরু হবে, প্রস্তুত থেকো বন্ধু। এরপর সে হেঁটে হেঁটে জমিন পেরিয়ে রাস্তায় উঠে মাতব্বর বাড়ির দিকে যেতে থাকে। দৃশ্য চলে যায় আঘড়ি রাস্তানায়। আঘড়ি আজ বেজায় খুশি। অবশেষে তার 51তম বলি আজ রাতে সম্পন্ন করতে পারবে। সে উপলক্ষে সে আয়োজন করেছে। কালো শাড়ি পরিহিত মহিলারা চুল খুলে নাচছে। রাতের বলি কার্যের জন্য এখন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে সবাই। অন্য একটা কক্ষে রুকসানা চোখের জল ফেলতে ফেলতে এখন পাথর হয়ে গেছে। তার চোখ দিয়ে আর অশ্রু পড়ছে না, কেবল মন হুহু করে কেঁদে উঠছে। মরার আগে সে তার ভাইয়াকে, তার মাকে শেষবারের মতো দেখতে পারবে না, এই মনোকষ্টে সে ভুগছে। দৃশ্য চলে যায় রুকসানাদের বাড়িতে। সকাল থেকে রুকুকে না পেয়ে ফুলওয়ারা বেগম কান্না করছেন। তার কান্না শুনে জমিরন আর সাব্বির এগিয়ে এলে রুকুকে ঘরে না পেয়ে তারা দুশ্চিন্তা করতে থাকে। মেয়েটার কোনো বিপদ হলো না তো? গ্রামে একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে। আজই ইমন শেখ আর সালেহা বানুর এমন করুণ অবস্থা দেখে এসেছে সাব্বির। এখন আবার বাড়ি এসে রুকুকে পায়নি। তার ভীষণ চিন্তা হতে লাগলো। সে জমিরনকে বলে, মা, আমি মাতব্বর চাচার বাড়ির যাই। রুকু যে নিখোঁজ, এইটা তাকে বইলা আহি। হ বাপ, যা, জলদি যা, না জানি মাইয়াডা কোনো বিপদে পড়ল। ফুলোরা বেগম ছোট বাচ্চাদের মতো কান্না করছেন আর ডাকছেন, রুকু, মা তুই কনে গেলি? আয় মায়ো, মায়ের বুকতায়। এদিকে সেহরিশ মাতব্বর বাড়িতে ফিরতে দেখে উঠানে সবাই চেয়ার পেতে বসে আছে। সেও গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। বাবর আজম বলেন, বাজান, আমনে কইছিলেন রাইতে আমনের গুরু জিতন জানবেন হকল কথা। তা বাবাজি, আমনে কি জানলেন? এখন কি করলে আমগো মুক্তি মিলব এই কাকতারুয়ার হাত থেকে? মেহেদী বলে, মিস্টার সেহরিশ, আপনি কি ভেবেছেন এই কাকতারুয়া নিয়ে? এবার আমাদের কি করণীয় হওয়া উচিত? ওয়াসিম বলে, সেহরিশ ভাই, আপনি তাড়াতাড়ি বলুন কি জানতে পেরেছেন। রুকু কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? তখনই সাব্বির দৌড়ে মাতব্বর বাড়িতে প্রবেশ করে। কান্না বিজড়িত গলায় বলে, মাতব্বর চাচা, অঘটনটা ঘটতে গেছে। আকন্দ শেখ ভীত গলায় বলেন, কি হইছে আবার? সাব্বির কাঁদো কাঁদো গলায় বলে, আমরা রুকুরে সকাল থেকে পাইতেছি না বাড়িত। আকন্দ শেখ বলেন, সব জায়গাত খুঁজছস? হ চাচা, সব জায়গায় খোঁজা শেষ, ওরে কোথাও পাই নাই। আমার বইনটা কই গেল? তার কোনো বিপদ হইল না তো? সবাই আতকে ওঠে, কেবল সেহরিশ স্বাভাবিকভাবে বসে আছে। সে বলে, আমি সেটা গতকাল রাতে জানতে পেরেছি। ওয়াসিম বলে, আপনি জানলে আমাদের জানালেন না কেন? এখনই জানাতাম, কিন্তু তার আগে উনি এসে বললেন। বাবর আজম বলেন, এবার কিতা হইব? আর বাবাজি, আপনি কিতা জানলেন? হে এত কইলেন না? সেহরিশ এবার বলে,
আমি আমার গুরুজির থেকে জানতে পেরেছি কিভাবে সালমানের আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব, আর জেনেছি রুকসানা মেয়েটি আজ রাতেই মহা বিপদের সম্মুখীন হতে চলেছে। আকন্দ শেখ বলে, বাবাজি, যত দ্রুত সম্ভব মাইয়াডারে বাঁচাও আর সালমানের মুক্তির ব্যবস্থা করো। সেহরিশ বলে, মিস্টার মেহেদি, ওয়াসিম, মিস অধরা, হাবিবা, আপনাদের সাথে আমি আলাদা আলাদা আলোচনা করতে চাই। আমাদের হাতে সময় কম, তাই আপনারা আসুন, আমরা আলাদা কথা বলি। আর সাব্বির এবং আশিক, তোমরা দুজনও আসো। আকন্দ শেখ আর বাবর আজম বলেন, ঠিক আছে বাবাজি, তোমরা ঘরে যাও, আলাদা কথা কও। মেহেদি, ওয়াসিম, সেহরিশ, অধরা, হাবিবা, সাব্বির, আশিক সবাই ঘরে মুখোমুখি বসে আছে। মেহেদি বলে, বলুন মিস্টার সেহরিশ, কি আলোচনা করতে চান? সেহরিশ বলে, আমার গুরুজি আমাকে বলেছেন ক্রাকম্বা তার উদ্দেশ্য সফলের জন্য রুকসানা মেয়েটির বলি আজ রাতের শেষ প্রহরে দিতে চলেছে। আমাদের যে করে হোক রুকসানাকে বাঁচিয়ে ওই আঘুরি ক্রাকম্বাকে ধ্বংস করতে হবে চিরতরে। কিন্তু তার আগে আমাদের সালমানের কঙ্কালের 3টা খণ্ড, যা ক্রাকম্বা জলে, স্থলে এবং পাতালে লুকিয়ে রেখেছে, তা খুঁজে বের করতে হবে। রাতের শেষ প্রহর আসতে এখনো অনেক বাকি, আর ততক্ষণ পর্যন্ত রুকসানা সেফ থাকবে, তাই চিন্তার কিছু নেই। আমরা এই সময়ের ভেতরে সালমানের কঙ্কাল খণ্ডগুলো উদ্ধার করে নিয়ে আসব। এরপর আঘরির আস্তানায় গিয়ে ক্রাকম্বাকে খতম করে রুকসানাকে নিয়ে আসব। সবাই মাথা নাড়িয়ে হুম হুম করে। সেহরিশ বলে, আমরা কাজ ভাগ করে নিব, কে কোন জায়গায় গিয়ে কঙ্কাল খুঁজব। তার আগে আমি গুরুজির দেওয়া এই পুণ্যময় পাথর দিয়ে সেই জায়গাগুলো বের করে নিব। বলে সেহরিশ সেই পুণ্যময় পাথরটি হাতে নিয়ে চোখ বন্ধ করে মনে মনে আর্জি জানায়, যেন সে সেই স্থানগুলো দেখতে পারে যেখানে লুকিয়ে রাখা হয়েছে সালমানের কঙ্কাল খণ্ডগুলো। আর্জি জানানো শেষ হতেই সেহরিশের চোখের সামনে 3টা জায়গা ভেসে ওঠে। জায়গাগুলো চিহ্নিত করার পরই সেহরিশ চোখ খুলে তাকায়। এরপর বলে, পেয়ে গেছে সেই 3 জায়গা, আমি পেয়ে গেছি। মেহেদি বলে, কোথায়? সেহরিশ বলে, আপনি আর মিস হাবিবা যাবেন জলে তথা সুরমাগাঙে, মিস অধরা আর মিস্টার ওয়াসিম যাবেন স্থলে তথা আজিমপুর কবরস্থানে, সাব্বির, আশিক যাবে আমার সাথে পাতালে। কিন্তু সেহরিশ ভাই, আমরা রাতের ভেতরে এত দূরের পথ অতিক্রম করে আসা যাওয়া করাই তো সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি পারবো শেষ প্রহরের আগে ফিরতে? আর কিভাবে বা জানবো কঙ্কাল খণ্ডগুলো কোথায় রাখা আছে? ওয়াসিম বলল, গুড কোয়েশ্চেন, এটা সহজ করে দিচ্ছি, ওয়েট। বলে সেহরিশ আবারও চোখ বন্ধ করে সেই পাথরে আর্জি জানায়, হে পূর্ণময় পাথর, তুমি 3 খণ্ড হয়ে যাও আর তাদের সেই পথ দেখাও যে পথে আছে আলোর সন্ধান। বলতেই সেহরিশের হাতের পাথরটি 3টি খণ্ড হয়ে জলজল করতে থাকে। সেহরিশ চোখ খুলে 1 খণ্ড পাথর মেহেদির হাতে দেয়, 1 খণ্ড অধরার হাতে, আরেক খণ্ড নিজের কাছে রাখে। এরপর বলে, আপনারা চোখ বন্ধ করে যেই আর্জি জানাবেন এই পুণ্যময় পাথর খণ্ড তা পূরণ করবে, আপনাদের যাওয়া আসার সমস্যার সমাধান দিবে, এমনকি কোনো জায়গায় সেই কঙ্কাল খণ্ডগুলো লুকানো হয়েছে সেই জায়গার খোঁজ দিবে। মেহেদি বলে, তাহলে আমাদের কাজে লেগে পড়া উচিত, কারণ মধ্যরাতের আগেই ফিরতে হবে আমাদের। সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ বলে। সবাই রেডি হয়ে আকন্দ শেখ, বাবর আজম এবং ময়নামতি থেকে বিদায় নিয়ে সেই বড় জমিনটার ওখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়ার সামনে। এখন বিকেল 4টা। কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে সেহরিশ বলে, আপনারা চোখ বন্ধ করে যার যার আর্জি জানান পাথরকে, আর কাজ শেষ হলে এই জায়গায় ফিরবেন সবাই। সবাই একসাথে বলে, ঠিক আছে। সবাই চোখ বন্ধ করে নিয়েছে। প্রথমে মেহেদি তার হাতের পাথরের খণ্ডের কাছে আর্জি জানায়, হে পুণ্যময় পাথর, আমাদেরকে সুরমা গাঙে নিয়ে চলো। বলতে না বলতে মেহেদি আর হাবিবা গায়েব হয়ে যায়। এবার অধরা চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে আজিমপুর কবরস্থানে নিয়ে চলো। বলতে অধরা আর ওয়াসিম গায়েব হয়ে যায়। এবার সেহরিশ বলে, সাব্বির আর আশিক, তোমরা দুজন আমার 2 হাত ধরো। সাব্বির আর আশিক সেহরিশের হাত চেপে ধরতে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে পাতালে নিয়ে চলো। বলতে না বলতে তারাও গায়েব হয়ে যায়। আমাদের সামনে 3টা দৃশ্য ভেসে ওঠে। মেহেদি আর হাবিবা সুরমা গাঙের তীরে পৌঁছে গেছে। অধরা আর ওয়াসিম আজিমপুর কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে। সেহরিশ, সাব্বির আর আশিক খুটখুটে অন্ধকারে দাঁড়িয়ে আছে। তারা কিছুদূর আগালেই চারিদিকে মশাল জ্বলতে দেখতে পায়। তার মানে তারা এখন পাতালে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাই আঘরি তার আস্তানায় চোখ বন্ধ করে এতক্ষণ সবকিছু দেখছিল। সে লাল লাল চোখ বের করে বিড়বিড় করে বলে, এত বড় দুঃসাহস, আমার সাথে লেগেছিস না তোরা? তাহলে বুঝবি এবার। বলে সে চোখ বন্ধ করে কিছু মন্ত্র বিড়বিড় করে পড়তেই তার হাতে একটা কাঁচের জার দৃশ্যমান হয়। কাঁচের জারের ভেতরে একটা ছায়া ছটফট করছে। আঘরি বলে, তুই থাকতে ওরা কিছুই করতে পারবে না, তোর কাজে লেগে পড়, তুই ওদেরকে সফল হতে দিস না। বলেই হুঙ্কার ছেড়ে কাঁচের জারের মুখ খুলে দিতেই একটা ছায়া আঘরির সামনে মাথা নোয়ায়। আঘরি বলেন, তোর শরীর তাই করবে, আমি তোকে যা করতে বলবো। ওদেরকে সফল হতে দিস না, যা দিস না। বলেই গর্জে ওঠে আঘরি।
ছায়াটি নত মস্তকে দাঁড়িয়ে মাথা নাড়ায়। ছায়াটি মাথা নাড়াতেই আমরা দেখতে পাই ওই 7 জনের মধ্যে একজনের চোখের মনি স্থির হয়ে যায়। সুরমা গাঙের পাড়ে দাঁড়িয়ে মেহেদী আর হাবিবা চিন্তা করছেন এবার কিভাবে এই গাং থেকে সেই কঙ্কাল খণ্ডটি উঠিয়ে আনবে। এত বড় গাঙের কোথায় লুকিয়ে রাখতে পারে সেই কঙ্কাল খণ্ডটি? হাবিবা বলে, ভাইয়া আপনি এই পুণ্যময় পাথরের কাছে আর্জি জানান, হয়তো এটি আমাদের আবারও পথ দেখাবে। তুমি ঠিক বলেছ হাবিবা, দাঁড়াও আমি আর্জি জানাই। বলেই 2 হাতের তালুতে পুণ্যময় পাথরের খণ্ডটি নিয়ে চোখ বুজে মেহেদী আর মনে মনে বলে, হে পুণ্যময় পাথর, এই বিশাল গাঙে কিভাবে সেই কঙ্কাল খণ্ডটি আমরা খুঁজে পাবো, আমাদেরকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যাও। বলতে না বলতে মেহেদীর চোখে ভাসে গাঙের তলদেশে একটা বিষধর কালো সাপ পেঁচিয়ে রেখেছে সেই কঙ্কাল খণ্ডটিকে। মেহেদী চোখ খুলে তাকায়, জোরে একটা নিঃশ্বাস নিয়ে হাবিবাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কঙ্কালটি নিয়ে আসছি। খবরদার এখান থেকে কোথাও সরবে না, আমি যেভাবেই হোক সেই কঙ্কাল খণ্ড নিয়ে ফিরব। ঠিক আছে ভাইয়া, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। মেহেদী লম্বা একটা শ্বাস নিয়ে ছাপ দেয় গাঙে। দৃশ্য চলে যায় পাতাল গুহায়। আশিক সাব্বির ভয়ে ঢোক গিলছে আর সেহরিশের পিছু পিছু যাচ্ছে। পাতাল গুহায় ঘুটঘুটে অন্ধকারে হিস হিস শব্দে ভেসে আসছে জোরালোভাবে। সেহরিশ বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তাদের কোনো ক্ষতি করতে আসিনি, তাই তারাও আমাদের কোনো ক্ষতি করবে না। তোমরা আমার পেছনে আসতে থাকো, আমরা আমাদের গন্তব্যের প্রায় নিকটে চলে এসেছি। সাব্বির আর আশিক মাথা নাড়িয়ে সেহরিশের পিছু পিছু যেতে থাকে। বেশ কিছুটা পথ অতিক্রম করে তারা পৌঁছে যায় গুহার শেষ প্রান্তে। তারা দেখতে পায় একটা কালো রঙের বড় সাপ সেই কঙ্কাল খণ্ডটি পেঁচিয়ে রেখেছে। সাব্বির আর আশিক বলে, ভাইজান এত বড় সাপ বাপের জন্মে দেখি নাই, এই সাপের থেকে সিনায় কেমনে নিমু কঙ্কালটি? সেহরিশ বলে, তোমরা একটু পিছিয়ে যাও, আমি যা করার করছি। সাব্বির আর আশিক কিছুটা পিছিয়ে যেতেই সেহরিশ তার পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে সামনে ধরে সাপের। সাব্বির আর আশিক মনে মনে ভাবে, এখন হাগলের লগে মরতে এলাম, পিসি একটা সুরা নিয়া এত বড় একটা সাপেরে মারব। দৃশ্য চলে যায় আজিমপুর কবরস্থানে। অধরা আর ওয়াসিম দাঁড়িয়ে আছে কবরস্থানের ভেতরে। আধার ঘনিয়ে আসছে। অধরার ভয় ভয় হতে লাগলো, তবে বেশ ভালো লাগছে ওয়াসিমের সঙ্গ পাওয়ায়। এই কয়দিনে ওয়াসিমের জন্য মনের অজান্তে একটা সফট কর্নার তৈরি হয়েছে অধরার। ওয়াসিমকে দেখলে তার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে। এই অনুভূতিকে কি বলে তার নাম জানা নেই, তবে ওয়াসিম আছে বলে সে ভরসা পাচ্ছে। মুচকি হেসে সে ওয়াসিমকে বলে, আমাদের দ্রুত করা উচিত, সন্ধ্যা ঘনিয়ে আসছে। অন্ধকার নেমে যাওয়ার আগেই সেই কঙ্কাল খণ্ডটি খুঁজে বের করতে হবে, আর যত দ্রুত কাজটি সম্পন্ন করে ফিরতে হবে। এখানে কেউ আমাদের দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওয়াসিম বলে, ঠিক আছে, আপনি পাথর খণ্ডটিতে আর্জি পেশ করুন। অধরা মাথা নাড়িয়ে চোখ বন্ধ করে আর্জি জানায়, হে পুণ্যময় পাথর, আমাদেরকে কঙ্কাল খণ্ডটি খুঁজে বের করতে সাহায্য করুন। বলতেই অধরার চোখে ভেসে ওঠে কবরস্থানের অনেকটা ভেতরে একটা ভাঙা পুরনো কবর। সেখানে পুঁতে রাখা হয়েছে সালমানের কঙ্কাল খণ্ড, আর সেই কঙ্কাল খণ্ডটি পাহারা দিচ্ছে একটা কালো কুচকুচে সাপ। অধরা যখন সাপটির দিকে গভীরভাবে লক্ষ্য করে তখন একটা চেহারা ভেসে ওঠে। অধরা ভয়ে আটকে ওঠে। দৃশ্য চলে যায় আবারও সুরমা গাঙের তীরে। হাবিবা অস্থির হয়ে তীরে হাঁটাহাঁটি করছে আর গাঙের পানিতে চোখ রাখছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডোবা শুরু হবে। মেহেদী ভাইয়া এখন আসছে না কেন? কত সময় পেরিয়ে গেছে? আমরা দেখতে পাই পানির তলদেশে সে স্থানে সাঁতরে পৌঁছে গেছে মেহেদী। সে দেখতে পাচ্ছে কালো সাপটি পেঁচিয়ে রেখেছে কঙ্কাল খণ্ডটিকে। মেহেদী কঙ্কাল খণ্ডের নিকটবর্তী হতেই সাপটি ফনা তুলে ফুস করে ওঠে। মেহেদী কিছুটা সরে যায়। আশ্চর্যজনকভাবে সে পানির নিচেই শ্বাস প্রশ্বাস নিতে পারছে, তাই এতক্ষণ ধরে সাঁতরেও তার দম বন্ধ হয়নি। মেহেদী এবার কি করবে ভেবে পাচ্ছে না। যেমন হোক এই সাপের থেকে ছিনিয়ে নিতে হবে এই কঙ্কাল খণ্ডটি, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে হঠাৎ হাতের পাথর খণ্ডটির দিকে চোখ চায় তার। সে চোখ বন্ধ করে নিয়ে বলে, হে পুণ্যময় পাথর খণ্ড, আমি কিভাবে এই সাপের কবল থেকে কঙ্কালটি উদ্ধার করতে পারি, আমাকে পথ দেখাও। বলতেই মেহেদীর চোখে ভেসে ওঠে চিত্র। সে চোখ ধাপ করে খুলে এগিয়ে যায় সাপের দিকে। সাপ ও কঙ্কাল ছেড়ে মেহেদীর দিকে ফনা তুলে। মেহেদী এই সুযোগে পাথর খণ্ড দিয়ে সাপের মাথায় আঘাত করতেই সাপটি কালো ধোঁয়ার ন্যায় পানির সাথে মিশে যায়। মেহেদী দ্রুত কঙ্কাল খণ্ডটি হাতে নিয়ে যখনই উপরের দিকে উঠতে যাবে তখনই সে দেখে চারপাশ থেকে অসংখ্য কালো কুচকুচে সাপ তাকে ঘিরে ধরেছে। সে পাথর খণ্ড চেপে ধরে আবারও বলে, হে পুণ্যময় পাথর, আমাকে তীরে পৌঁছে দিন। বলতে না বলতেই সে চোখ খুলে দেখে সে হাবিবার সামনে দাঁড়িয়ে আছে, হাতে কঙ্কাল খণ্ড নিয়ে। হাবিবা তাকে দেখে বলে, ভাইয়া এতক্ষণ লাগলো কেন? বলেই হাবিবা চিৎকার দিয়ে বলে, ভাইয়া সাপ! মেহেদী পেছনে ফিরে দেখে পুরো গাঙে কালো সাপ কিলবিল কিলবিল করছে আর তাদের দিকে এগিয়ে আসছে। মেহেদী আর অপেক্ষা না করে চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে গন্তব্যে নিয়ে চলুন। বলতেই হাবিবা আর মেহেদী আবারও অদৃশ্য হয়ে যায়। দৃশ্য এবার পাতাল গুহায়।
সেহরিশ সাপের সাথে লড়াই করে যাচ্ছে। সাপটি তাকে পেঁচিয়ে রেখেছে পুরো। সাব্বির আর আশিক ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা ভাবছে এই তান্ত্রিক ব্যাটাকে মেরে সাপটি তাদেরও মেরে ফেলবে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে দিয়ে সেহরিশ জোরে একটা চিৎকার দিয়ে সে ছোট ছুরি দিয়ে সাপটির শরীর এক ঘায়ে 3 খণ্ড করে ফেলে। সাপটি মাটিতে পড়ে ছটফট করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিশে যায়। সেহরিশ দ্রুত কঙ্কালটি হাতে নিতেই পুরো পাতাল গুহা কেঁপে ওঠে, যেন ভূমিকম্প শুরু হয়েছে সেখানে। গুহার মাটি ধসে ধসে পড়তে শুরু করে। সেহরিশ জোরে চিল্লিয়ে বলে, এদিকে আসো তোমরা। সাব্বির আর আশিক দ্রুত সেহরিশের কাছে আসতেই সেহরিশ কঙ্কালটি তাদের হাতে দিয়ে চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিন। সূর্যের লাল আভা কাকতাড়ুয়ার ওপর পড়তেই সেটি নড়ে ওঠে। ধীরে ধীরে সে প্রাণ ফিরে পায়। পুরোপুরি জাগ্রত হতে সে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে, আঘুরি, আমি আসছি। অধরা চোখ খুলতেই দেখে তার সামনে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে ওয়াসিম। তার চোখের মনি স্থির। অধরা ভয় ভয় বলে, কে আপনি? ওয়াসিম ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, আমি দাস, আঘুরি বাবা ক্রাকুম্বার দাস। অধরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চোখ বড় বড় করে বলে, আপনি কি বলছেন এসব? ওয়াসিম অধরার দিকে এগোতে এগোতে বলে, আমি ঠিকই বলছি, তোরা বেশি বার বেড়ে গেছিস। এবার তোদের সব কটা ধ্বংস অনিবার্য। দৃশ্য চলে যায় বড় জমিনটার উপরে। মেহেদি হাবিবা বড় জমিনের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাকিদের। তারা আসার পর বড় জমিনে কাকতাড়ুয়াকে না দেখে বেশ অবাক হয়। হাবিবা বলে, সালমান কোথায় গেল আবার? মেহেদি বলে, সেহরিশ আসার আগ অবধি কিছুই বুঝতে পারছি না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে দৃশ্যমান হয় আশিক আর সাব্বির। তাদের হাতে সেই কঙ্কাল খণ্ডটি। দুজনেই হাঁপাচ্ছে, যেন যুদ্ধ শেষে ফিরেছে। তাদেরকে দেখে মেহেদি বলে, সেহরিশ কোথায়? সে তো আমাদের সাথেই ছিল। সাব্বির আর আশিক দুজনেই আশ্চর্য হয়ে চারপাশে তাকায়। সত্যি তো, সেহরিশ তো আমাদের সাথে ছিল, তাহলে সে কোথায়? এদিকে অধরা ভয়ে ভয়ে পেঁচাচ্ছে আর ওয়াসিম তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, কি হলো? আমাকে না তুমি পছন্দ করো? তাহলে এখন আমার থেকে দূরে যাচ্ছ কেন? আমার কাছে আসো। অধরা পেছাতে পেছাতে একটা ভাঙা কবরে পড়ে যায়। কবরের মাটি সরে গিয়ে তার একটা পা আটকে যায়। অধরা ভয়ে গগন কাঁপিয়ে চিৎকার দেয়। ওয়াসিম অট্টহাসিতে ফেটে পড়েছে। সে বলে, এবার কোথায় পালাবে? আজ তোমার মৃত্যু আমার হাতে নিশ্চিত, সুন্দরী। বলেই সে এগিয়ে এসে অধরার হাত ধরতে নিলে পেছন থেকে কেউ ওয়াসিমের মাথায় আঘাত করে। ওয়াসিম উল্টে গিয়ে কিছুটা দূরে পড়ে। দ্রুত একটা হাত অধরাকে টেনে কবর থেকে তুলে তড়িত বেগে ওয়াসিমের কলার চেপে ধরে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই গার্ল। আমরা দেখতে পাই সেহরিশ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওয়াসিমের দিকে। সেহরিশকে সেখানে দেখে স্বস্তি পায় অধরা। সে এসে পেছনে দাঁড়িয়েছে তার। ওয়াসিম গর্জে উঠে বলে, তোরা কেউ বাঁচবি না। আঘরি বাবা তোদের ধ্বংস করে দিবে। তোরা আগুন নিয়ে খেলছিস, সময় থাকতে পিছিয়ে যা। সেহরিশ বলে, কে কাকে ধ্বংস করবে তার সময় বলে দিবে। তার আগে তুই বল, হায়দারকে কেন মেরেছিস? আর তুই কেন আমাদের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করেছিস? কিভাবে জড়ালি তুই ওই আঘরির সাথে? বলবো না, কিচ্ছু বলবো না আমি। বলেই ওয়াসিম তেরে আসে সেহরিশের দিকে। তাদের দুজনের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। দৃশ্য চলে যায় আঘরি রাস্তানায়। বলির জন্য সব ধরনের আয়োজন করা হচ্ছে। রুকুকে কালো শাড়ি পরিয়ে গায়ে শ্মশানের ছাই লেপে দিচ্ছে কালো শাড়ি পরা কিছু অদ্ভুত দেখতে মহিলাগণ। আঘরি তার তন্ত্র সাধনার জায়গায় বসে মন্ত্র জপ করছে। তার চোখের সামনে ভাসছে ওয়াসিমের লড়াই করার দৃশ্য। আঘরির ঠিক সামনে রাখা কাঁচের জারে সেই ছায়াটি বন্দী রয়েছে এখনো। আঘরি দেখতে পায় ওয়াসিমকে প্রায় মেরে কুপকাত করে ফেলেছে সেহরিশ। তখনই সে মন্ত্র উচ্চারণ করে ওই কাঁচের জারের ছায়াটিতে ফুঁক দেয়। সাথে সাথে ওয়াসিম দ্বিগুণ শক্তি নিয়ে সেহরিশের সাথে লড়াই শুরু করে। হঠাৎ বাইরের চিৎকার আর গণ্ডগোলের আভাস পায় আঘরি। সে হাঁক পাড়ে, কে আছো? বাইরে কি হচ্ছে? কিসের শোরগোল? তখনই সেখানে প্রবেশ করে কাকতাড়ুয়া। ভয়ঙ্কর তার চাহনি। রাগে গজগজ করতে করতে সে ঘরঘর আওয়াজে বলে, আমার বোন কোথায়? রুকু কোথায় বল? আঘরি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুইও এসে পড়েছিস? তাহলে আজ আমার হাতে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হ। বলেই আঘরি কাকতাড়ুয়ার সাথে লড়াই শুরু করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। এদিকে সেহরিশ লড়াইয়ের এক পর্যায়ে ওয়াসিমের মাথা চেপে ধরে উচ্চ শব্দে মন্ত্র পড়তে থাকে। ওয়াসিম চিৎকার দিতে থাকে। মন্ত্রের গতিবেগ বাড়িয়ে দেয় সেহরিশ। ওয়াসিম ছটফট করতে থাকে। আর ওদিকে কাঁচের জারের ভেতরে ছায়াও ছটফট করতে করতে জারসহ নিচে গড়িয়ে পড়ে কাকতাড়ুয়ার পায়ের কাছে চলে আসে। সালমানের চোখ নিচে যেতেই সে দেখতে পায় একটা ছায়া ছটফট করছে কাচের জার থেকে বেরোনোর জন্য। সালমান আর কিছু না ভেবে পা দিয়ে ভেঙে ফেলে জার। সাথে সাথে দ্রুত স্থান ত্যাগ করে ছায়াটি মুহূর্তে ছুটে চলে যায় আজিমপুর কবরস্থানে। সেহরিশ এখনও মন্ত্র পড়ে চলেছে আর ওয়াসিম চিৎকার করছে,
আমরা দেখতে পাই সে ছায়াটি ছুটে এসে ওয়াসিমের দেহে প্রবেশ করতে ওয়াসিম মাটিতে লুটিয়ে পড়ে। সেহরিশ হাঁপিয়ে উঠেছে। ওয়াসিম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। অধরা এগিয়ে এসে বলে, দ্রুত করুন তান্ত্রিক মশাই, কঙ্কালটি খুঁজে বের করতে হবে আমাদের। সেহরিশ ভ্রু কুচকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই তান্ত্রিক মশাই? আমাকে দেখে কি বুড়ো ভাম মনে হয়? না, মানে এখনও আমার চুলদারি কিছুই পাকেনি। আমাকে একটা সুন্দরী মেয়ে তান্ত্রিক মশাই ডাকছে, এটা মেনে নিতে পারছি না মিস অধরা। অধরা মুখ কাট কাট করে বলে, নাটক কম করো প্রিয়, কাজে লেগে পড়ো, সময় কম। তার উপর এই ওয়াসিম আবার উঠে গেলে আমাদের বাধা দিতে পারে। ও এখন উঠবে না, সো নো ওরি ম্যাম। কিন্তু একটা কথা ভাবছি জানেন তো? কি? এই যে মেয়েরা সবসময় ভুল মানুষটাকে চুজ করে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনি যে এই ছেলেকে পছন্দ করেন তা আমি তখনই বুঝেছি যখন আপনাকে তার সাথে এখানে পাঠাচ্ছিলাম। কিন্তু আফসোস, সে তো আপনাকে মারতে বসেছিল। আসলে একটা কথা কি জানেন মিস অধরা, ভালোবাসা সবার জন্য আসে না, কিন্তু যার জন্য আসে সেই আমাদের ভালোবাসে না। আপনি ঠিক বলেছেন মিস্টার সেহরিশ, আমরা সঠিক সময়ে ভুল মানুষকে ভালোবাসি আর ভুল সময়ে সঠিক মানুষকে। মেহেদী আর হাবিবা অস্থির হয়ে বড় জমিনে পায়চারি করছেন। সাব্বির কঙ্কাল খণ্ড দুটো নিয়ে জমিনের আইলে বসে আছে গালে হাত দিয়ে। আশিক চলে গেছে মাতব্বর বাড়িতে আকন্দ শেখ আর বাবর আজমকে নিয়ে আসতে। সেহরিশ আর অধরা সে ভাঙা কবরের মাটি সরাতেই একটা কালো সাপ ফনা তুলে। সেহরিশ বলে, ভালোই ভালো চলে যা, তোর ভাই ব্রাদারদেরকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। এবার তুইও সেখানে যেতে না চাইলে সরে যা আমার সামনে থেকে। বলতে না বলতে সাপটি কবর থেকে বেরিয়ে দ্রুত চলে যায়। অধরা হেসে বলে, বাবা, আপনার সেই কেরামতি তো মিস্টার সেহরিশ। সাপ খোপো আপনার কথা বুঝে ভয়ে পালায়। সেহরিশ এক মনে অধরা স্নিগ্ধ সেই হাসি দেখে। সেহরিশকে তার দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে অধরা হাসি থামিয়ে চোখ দিয়ে ইশারা করে, কি? সেহরিশ মুচকে এসে মাথা চুলকে ইশারায় মাথা নাড়িয়ে বলে, না কিছু না। সে কবর থেকে সেই বাকি কঙ্কাল খণ্ডটি উঠিয়ে অধরার হাতে দিয়ে বলে, এটা হাতে রাখুন, আমি ওই কুমড়ো পটাশকে উঠাই। অধরা হাত বাড়িয়ে কঙ্কাল নেয় আর সেহরিশ গিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে পুণ্যময় পাথরকে বলে, আমাদেরকে গন্তব্যে পৌঁছে দাও। বলতে না বলতে তারা বড় জমিটার উপরে দৃশ্যমান হয়। সেহরিশ আর অধরাকে দেখে সবাই প্রাণ ফিরে পায়।